হ্যালো এভরিওয়ান, আজকের কেমিস্ট্রি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কেমিস্ট্রির চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণীর বোর্ড পরীক্ষায় আসা বিভিন্ন সৃজনশীল প্রশ্নগুলো আমরা সলভ করব। প্রথমেই আমরা বইয়ের অনুশীলনীর যে সিকিউ কোশ্চেনটা, সৃজনশীল প্রশ্নটা, সেটা সলভ করব। এর ক নম্বর প্রশ্নটা হচ্ছে ত্রয়ী সূত্র কী? ত্রয়ী সূত্র হচ্ছে পর্যায় সারণীতে যদি মৌলগুলোকে ভরের পর্যায়ক্রম বৃদ্ধি অনুসারে সাজানো হয়, অর্থাৎ কম থেকে বেশি ভর, আস্তে আস্তে ভরটা বাড়তেছে, এমনভাবে যদি সাজানো হয়, তাহলে এরকম তিনটি মৌল যদি দেখতে পাও যে যাদের বৈশিষ্ট্য বা ধর্ম একই রকম, ওই তিনটি মৌলের মধ্যে প্রথমটার এবং তৃতীয়টার ভরের গড়, অর্থাৎ প্রথমটার ভর যোগ দ্বিতীয়টার ভর ভাগ 2 সমান হচ্ছে দ্বিতীয়টার ভর। এটাই হচ্ছে ত্রয়ী সূত্র। ঠিক আছে, এরপরে বেরিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলা হয় কেন? বেরিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলা হয় কেন? বেরিয়াম কি গ্রুপ 2 এর বেরিয়াম গ্রুপ 2 এর মৌল না? বেরিয়াম হচ্ছে গ্রুপ 2 এর মৌল, আর গ্রুপ 2 এর মৌলগুলোকে আমরা কি বলি? মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু কেন বলা হয়? কারণ এরা ক্ষারধর্মী। এরা ক্ষারধর্মী কারণ এরা কি করে? ইলেকট্রন দান করতে চায় বা পানির সাথে হাইড্রোক্সাইড তৈরি করে। ঠিক আছে, আর মৃৎ বলা হয় কেন? মৃৎ ক্ষার, ক্ষার তো বুঝলাম যে এরা ক্ষারধর্মী, এর জন্য এদেরকে ক্ষার বলা হচ্ছে। মৃৎ বলার কারণ হচ্ছে গ্রুপ 2 এর বিভিন্ন যৌগকে আমরা মাটিতে পাই। গ্রুপ 2 এর বিভিন্ন যৌগ আমরা মাটিতে অ্যাভেলেবল পাই, এর জন্য এই নামটা আসে মৃৎ এবং ক্ষার। এরা ক্ষারধর্মী এবং এদের মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়। ঠিক আছে, এটা গেল আমাদের 2 নম্বর কোশ্চেন, খ। এরপরে গ, উদ্দীপকের কোন মৌলটির আকার সবচেয়ে বড়? কোন মৌলটির আকার সবচেয়ে বড়? আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডানে মৌলের আকার আস্তে আস্তে হ্রাস পায় এবং একই গ্রুপে উপর থেকে নিচে পরমাণুর আকার আস্তে আস্তে বৃদ্ধি পায়। এর কারণ হচ্ছে এর নিউক্লিয়াসটা দেখো। ধরো এটা একটা পর্যায়, ধরো পর্যায় 3, ঠিক আছে? পর্যায় 3 যদি হয় তাহলে এটা হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের হচ্ছে 11টা প্রোটন। প্রোটন কয়টা নিউক্লিয়াসে? 11টা। 11টা প্রোটন, এর প্রত্যেকটা ইলেকট্রনকে, এই ইলেকট্রনটা বলো, এই ইলেকট্রনটা বলো, বা এটা, মানে ছবিটা আঁকতেছি, যেটা হচ্ছে সোডিয়াম। প্রত্যেকটা ইলেকট্রনকে, ঠিক আছে, প্রত্যেকটা ইলেকট্রনকে, এই ইলেকট্রনটা বলো বা ইলেকট্রনটা বা এইটা বা এইটা বা যে কোনোটা প্রত্যেকটা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে কয়টা প্রোটন? 11টা প্রোটন। ঠিক আছে, সেমভাবে এইখানে এটা হচ্ছে 11, ধরো এটা হচ্ছে সোডিয়াম। ঠিক আছে, তাহলে এটা কি? ম্যাগনেসিয়াম, এটা অ্যালুমিনিয়াম, এটা সিলিকন। খেয়াল করো যে এইখানে 11টা প্রোটন প্রত্যেকটা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হবে? 12টা প্রোটন প্রত্যেকটা ইলেকট্রনকে কি করবে? আকর্ষণ করবে। ঠিক আছে, আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 13টা প্রোটন, মানে প্রোটন বাড়তেছে, প্রত্যেকটা ইলেকট্রনকে আকর্ষণ করবে। ঠিক আছে, প্রত্যেকটা ইলেকট্রনকে কয়টা প্রোটন আকর্ষণ করবে? 13টা। সিলিকনের ক্ষেত্রে 14টা প্রোটন আকর্ষণ করবে। তার মানে কি? ইলেকট্রনগুলা আস্তে আস্তে নিউক্লিয়াসের প্রতি বেশি আকর্ষণ অনুভব করবে না? এই 11টা প্রোটন সোডিয়ামের ইলেকট্রনগুলোকে যতটুকু আকর্ষণ করবে, 12টা প্রোটন ম্যাগনেসিয়ামের ইলেকট্রনগুলোকে কি আরও বেশি আকর্ষণ করবে না? 13টা প্রোটন অ্যালুমিনিয়ামের ইলেকট্রনগুলোকে আরও বেশি আকর্ষণ করবে। 14টা প্রোটন সিলিকনের ইলেকট্রনগুলোকে আরও বেশি আকর্ষণ করবে। তো এই আকর্ষণের কারণে ইলেকট্রনগুলো আস্তে আস্তে কী হয়? ভেতরের দিকে চেপে আসে এবং পরমাণুর আকার ছোট হয়ে যায়। ঠিক আছে, এটা গেল একই পর্যায়ে বাম থেকে ডানে পরমাণুর আকার আস্তে আস্তে হ্রাস পায়। আবার একই গ্রুপে উপর থেকে নিচে পরমাণুর আকার আস্তে আস্তে কী হয়? বৃদ্ধি পায়। এর কারণ হচ্ছে তৃতীয় পর্যায়ে কক্ষপথ কয়টা? 3টা। চতুর্থ পর্যায়ে কক্ষপথ কয়টা? 4টা। পঞ্চম পর্যায়ে কক্ষপথ কয়টা?
পঞ্চম পর্যায়ে কক্ষপথ হচ্ছে 5টা। তার মানে কি একটা একটা করে কক্ষপথ যুক্ত হইতেছে না, একটা একটা করে কক্ষপথ যুক্ত হইতেছে মানে সাইজ বাড়তেছে। তার মানে একই গ্রুপে উপরে থেকে নিচে আকার হ্রাস পায়, আর একই পর্যায়ে বাম থেকে ডানে একই গ্রুপে উপর থেকে নিচে আকার বৃদ্ধি পায়, এবং একই পর্যায়ে বাম থেকে ডানে আকার পরমাণুর আকার হ্রাস পায়। ঠিক আছে? আচ্ছা, উদ্দীপকের এখন কোশ্চেনে আসি। উদ্দীপকের কোন মৌলটির আকার সবচেয়ে বড়? উদ্দীপকে কোন কোন মৌল আছে একটু খেয়াল করো। উদ্দীপকে আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। ঠিক আছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। ওকে, এখন সোডিয়ামের কথা চিন্তা করো। সোডিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়ে। ঠিক আছে? তৃতীয় পর্যায়ের প্রথম গ্রুপে। ম্যাগনেসিয়াম এর ইমিডিয়েট পরে, সোডিয়াম হচ্ছে 11, ম্যাগনেসিয়াম হচ্ছে 12, এরপরে 13, 14, 15, 16, 17, এই যে 17 ক্লোরিন। তার মানে একই পর্যায়ে সবচেয়ে ডানে সবচেয়ে বামে হচ্ছে সোডিয়াম, এবং আস্তে আস্তে কী হয়, কমে না, পরমাণুর আকার বাম থেকে ডানে কমতে কমতে যে ক্লোরিন পাইলাম। তার মানে সোডিয়াম সবচেয়ে বড়। ঠিক আছে? এরপরে কে? ম্যাগনেসিয়াম। এরপরে আরও ছোটো কে? ক্লোরিন। এতটুকু বুঝতে পারছি? আবার এই যে এদের মধ্যে কম্পেয়ার করো, একই গ্রুপে উপরে থেকে নিচে কি হয়, আকার বৃদ্ধি পায় না। তার মানে ফ্লোরিনের আকার সবচেয়ে ছোট, এরপরে কার আকার? ক্লোরিন, এরপরে ব্রোমিন, অর্থাৎ ব্রোমিন সবচেয়ে বড়, এরপরে ক্লোরিন, এরপরে ফ্লোরিন। ঠিক আছে? তো এখন আমি ওভারঅল কম্পেয়ার করি। ওভারঅল কম্পেয়ার করলে সবচেয়ে ছোট হচ্ছে ফ্লোরিন। ঠিক আছে? আচ্ছা, সবচেয়ে বড় থেকে কম্পেয়ার করি তাহলে সুবিধা হবে। সবচেয়ে বড় হচ্ছে, দেখো এরা হচ্ছে সবাই তৃতীয় পর্যায় বা ছোট পর্যায়ের, আর এটা হচ্ছে উপরের দিকের পর্যায়ের, মানে কক্ষপথ একটা বেশি। সবার চেয়ে কক্ষপথ একটা বেশি কার? ব্রোমিনের। এরপরে কার? এই পর্যায় শেষ হইল। এরপরে কি এই পর্যায়ের মধ্যে সবচেয়ে বেশি বড় কে? এই পর্যায়ের মধ্যে সবচেয়ে বেশি বড় হচ্ছে সোডিয়াম, মাত্রই দেখলাম সোডিয়াম। সোডিয়ামের পরে কে? ম্যাগনেসিয়াম। এরপরে কে? ক্লোরিন। এরপরে কে? ক্লোরিন তো শেষ। এরপরে যাব এর উপরের পর্যায়ে, আরও ছোটো কে? ফ্লোরিন। তাহলে বুঝতে পারছি? ওকে, এরপরে ঘ নাম্বার, উদ্দীপকের পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মানের পরিবর্তন বিশ্লেষণ করো। আমরা কি জানি, পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে কি হয়? বাম থেকে ডানে কি হয়? ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। বাম থেকে ডানে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। কারণ কি? যত বাম থেকে ডানে যাব পরমাণুর আকার কি হয়? ছোট হয়, কিন্তু ইলেকট্রন সংখ্যা দেখো, ধরো এটা সোডিয়াম, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে সিলিকন। ঠিক আছে? এরপরে হচ্ছে ফসফরাস। যত বাম থেকে ডানে যাব আকার কি হয়? ছোট হয়, একটু আগেই বললাম। কিন্তু ইলেকট্রন সংখ্যা কি কমে? না, ইলেকট্রন সংখ্যা কিন্তু বাড়ে। দেখো, এখানে আছে 11টা ইলেকট্রন, এখানে আছে 12টা, এখানে আছে 13টা, ঠিক আছে, এখানে আছে 14টা, এখানে আছে 15টা ইলেকট্রন। কিন্তু আকার দেখো, এটার আকার সবচেয়ে বড় কিন্তু ইলেকট্রন আছে 11টা, এটার আকার সবচেয়ে ছোট এদের মধ্যে কিন্তু ইলেকট্রন আছে কয়টা? 15টা। মানে ছোট সাইজে কিন্তু ইলেকট্রন বেশি। তার মানে কি? ইলেকট্রন কম জায়গায় বেশি পরিমাণে ইলেকট্রন আছে না? তার মানে ইলেকট্রনের ঘনত্বটা বেশি, ঠিক না? ইলেকট্রনের ঘনত্বটা বেশি, অনেক বেশি ঘন এর চারিদিকে ইলেকট্রনগুলা, ঠিক না? ছোট সাইজ কিন্তু এর ভিতরের দিকে ইলেকট্রনগুলা অনেক ঘন হয়ে আছে। ঠিক আছে? তো ইলেকট্রন আসক্তি হচ্ছে নতুন একটা ইলেকট্রন ঢুকলে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়। ইলেকট্রন আসক্তির সংজ্ঞা আশা করি তোমাদের মনে আছে। গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণুর সাথে 1 মোল ইলেকট্রন যুক্ত হলে 1 মোল ঋণাত্মক আয়ন উৎপন্ন হয়, আর এই 1 মোল ঋণাত্মক আয়ন উৎপন্ন হতে যে পরিমাণ শক্তি লাগে সেটাকে বলে ইলেকট্রন আসক্তি।
আর বাম থেকে ডানে একই পর্যায়ে বাম থেকে ডানে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। কারণ কি, বাম থেকে ডানে ইলেকট্রনের যেই ডেন্সিটি বা ইলেকট্রনের যে ঘনত্ব সেটা বৃদ্ধি পায়। তার মানে নতুন একটা ইলেকট্রন যদি প্রবেশ করতে চায় সেটাকে আরও বেশি শক্তি খরচ করে ভিতরে ঢুকতে হবে। আর যখন ও নতুন ইলেকট্রনটা একবার ভিতরে ঢুকে যাবে তখন ও বেশি শক্তি যেটা ও নিয়ে ভিতরে ঢুকছিল ওই শক্তিটা ও এখন ছেড়ে দেবে, কারণ ওই শক্তিটা এখন ওর আর কোনো দরকার নেই। ঠিক আছে, তার মানে এখন অনেক বেশি পরিমাণে শক্তিও ছেড়ে দিল। এখানে যদি একটা ইলেকট্রন আসে ওর কম পরিমাণ শক্তি নিয়ে আসলেও হবে। ঠিক আছে, কারণ ইলেকট্রন তেমন একটা বাধা দিবে না যতটা বাধা একে দেবে। তো এখানে কম পরিমাণ শক্তি নিয়ে আসলো, ঠিক আছে, আসার পরে এর কক্ষপথে যুক্ত হয়ে গেল, এখন আর কোনো শক্তি ওর দরকার নেই, যতটুকু এক্সট্রা এনার্জি ওর ছিল ওটাও ছেড়ে দিল। কিন্তু ওর ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে শক্তি না নিয়ে আসলে ও ভিতরে ঢুকতে পারবে না। বেশি পরিমাণে শক্তি যখন ওর ভেতরে নিয়ে ও আসছে তখন অতিরিক্ত শক্তিটা ও ছেড়ে দিছে। তো বেশি পরিমাণে শক্তি ছাড়ছে ও, তো বাম থেকে ডানে কি হয়, বাম থেকে ডানে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। ওকে, এরপরে বইয়ের 2য় নাম্বার সিকিউটা, আচ্ছা এটার মধ্যে তো বলতে হবে যে কোনটার সবচেয়ে বেশি কোনটার সবচেয়ে কম, না? চলো বলি। উদ্দীপকের পর্যায়ে বাম থেকে ডানে গেলে উদ্দীপকের পর্যায় কোনটা? পর্যায় তো একটাই আছে, যে এটা না, উদ্দীপকের পর্যায় একটাই আছে না, এইটা। তো বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মানের পরিবর্তন বিশ্লেষণ করো। সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি হবে এর, সবচেয়ে ডানে যে, কারণ বাম থেকে ডানে কি হয়, বৃদ্ধি পায়। তার মানে ক্লোরিনের সবচেয়ে বেশি, এরপরে ম্যাগনেসিয়ামের, এরপরে সোডিয়ামের। উদ্দীপকের পর্যায়ের একটা পর্যায়ের কথা উল্লেখ করছে, আর পর্যায় আছে একটা। ঠিক আছে, ওকে। এরপরে 2য় সিকিউ, আধুনিক পর্যায় সূত্রটি লিখো। আধুনিক পর্যায় সূত্রটি লিখো। আধুনিক পর্যায় সূত্রটি হলো মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। মানে দেখো, গ্রুপ 1-এ ক্ষার সবাই, আস্তে 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 যখন 18টা গ্রুপ শেষ হলো, গ্রুপ 2-তে আইসা আবার ক্ষার, সরি গ্রুপ 1-এ আইসা আবার ক্ষার, মানে গ্রুপ 1-এ যারা আছে, গ্রুপ 1-এ যারা আছে এরা সবাই ক্ষার, গ্রুপ 2-এ যারা আছে এরা সবাই মৃৎ ক্ষার। ঠিক আছে, একই পর্যায়ে বাম থেকে ডানে যাচ্ছে 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 যাচ্ছে, যখন একটা পর্যায় শেষ হয়ে যায় নতুন আরেকটা পর্যায়ে আসে, একটার নিচে যেটা একই গ্রুপে থাকে এদের সবার ধর্ম সেম, আবার এটার ধর্ম এটার ধর্ম এটার ধর্ম এটার ধর্ম সেম, আবার এটার ধর্ম এটার ধর্ম এটার ধর্ম এটার ধর্ম সেম। তার মানে বুঝতে পারছি যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে রাসায়নিক ও ভৌত ধর্মের পরিবর্তন হয়, কিন্তু একই গ্রুপে উপরে থেকে নিচে সবার রাসায়নিক ও ভৌত ধর্ম এক। তার মানে কি, পর্যায়ক্রমে যে ধর্মাবলীগুলা আস্তে আস্তে কমতেছে বা বাড়তেছে, কমতেছে বা বাড়তেছে যেটাই হোক, এরপরে আবার এসে আগের মতো হয়ে যেতেছে, আবার কমতেছে বা বাড়তেছে, আবার এসে আগের মতো হয়ে যেতেছে, ওরটার ওরটা সেম, ওরটার ওরটা সেম। এটাই হচ্ছে আধুনিক পর্যায় সূত্র। এরপরে 2য় কোশ্চেনটা, বিকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন? এই যে বি কই, গ্রুপ 2-এ, গ্রুপ 2-এর সবাই কি মৃৎক্ষার। একটু আগে বললাম কেন মৃৎক্ষার, এরা ক্ষার ধর্ম বিশিষ্ট, পানিতে হাইড্রোক্সাইড তৈরি করে। ঠিক আছে, এরপরে এরা হচ্ছে মাটিতে পাওয়া যায়, এজন্য এদের মৃৎ, মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়, এজন্য এদের মৃৎ বলে, মানে মৃৎক্ষার বলে। ক্ষার ধর্ম বিশিষ্ট এবং মাটিতে পাওয়া যায় বলে এদেরকে মৃৎক্ষার বলে। ঠিক আছে, বি কি, বি হচ্ছে দেখো গ্রুপ 2 পর্যায় 4, মানে কি ক্যালসিয়াম। তোমরা যদি পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা শিখে থাকো এটা তোমরা অলরেডি বলতে পারবা। আর অ্যাটলিস্ট 1 থেকে 30 পর্যন্ত পর্যায় সারণীতে কে কোথায় আছে এটা তো তোমাদের মনে হয়েই যাওয়ার কথা। 1 থেকে 30 পর্যন্ত সবার পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর আমাদের মুখস্থ রাখা উচিত। ওকে, এরপরে গ নাম্বার, এ থেকে বি এর দিকে যেতে পারমাণবিক আকারের পরিবর্তন ব্যাখ্যা করো। এ থেকে বি এর দিকে যেতে মানে একই পর্যায়ে বাম থেকে ডানে, একই পর্যায়ে বাম থেকে ডানে, একই পর্যায়ে বাম থেকে ডানে পরমাণুর আকার
হ্রাস পায়। একটু আগে কারণটা ব্যাখ্যা করলাম যে যত বাম থেকে ডানে যাবা তত কি হয়, প্রোটন সংখ্যা বাড়ে। ঠিক আছে, যদি 11টা প্রোটন হয় এটা 12টা, এটা 13টা, এটা 14টা, এটা 15টা। ঠিক আছে, প্রোটন সংখ্যা বাড়ে এবং 11টা প্রোটন ইলেকট্রনকে, এই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে। এখানে 12টা প্রোটন ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে, 13টা, 14টা, 15টা প্রোটন ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে। তার মানে বেশি পরিমাণে ইলেকট্রন আকর্ষণ করে, এজন্য ইলেকট্রনগুলো ভেতরের দিকে চাইপা যায়, এজন্য সাইজটা ছোট হয়ে আসে। আচ্ছা, এরপরে ঘ নাম্বার, সেটা হচ্ছে এ থেকে সি এর দিকে যেতে আয়নীকরণ শক্তির মানের পরিবর্তন বিশ্লেষণ করো। এ থেকে সি, ওটা ছিল এ থেকে বি, আর ওই আর কি বাম থেকে ডানে গ নাম্বারটা। আর ঘ নাম্বার হচ্ছে এ থেকে সি এর দিকে যেতে আয়নীকরণ শক্তির মানের পরিবর্তন বিশ্লেষণ করো। আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডানে আকার কি হয়, হ্রাস পায়। ঠিক না? একই পর্যায়ে বাম থেকে ডানে আকার হ্রাস পায়। এখন যদি আকার হ্রাস পায়, দেখো এই যে নিউক্লিয়াস তো আছে সবারই, ঠিক না? এইখানে একটা ইলেকট্রন আছে মনে করো, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, মনে করো একটা ইলেকট্রনের জন্য চিন্তা করতেছি। এই ইলেকট্রনটাকে ছাড়তে ওর যতটুকু কষ্ট হবে, এই ইলেকট্রনটাকে ছাড়তে ওর আরও বেশি কষ্ট হবে না? কারণ কি, নিউক্লিয়াসের অনেক কাছাকাছি না এই ইলেকট্রনটা, তার মানে বেশি পরিমাণে আকর্ষণ করতেছে, তার মানে ছাড়া কষ্টকর, তার মানে ছাড়তে বেশি শক্তি লাগবে। আর ইলেকট্রন ছাড়তে বেশি শক্তি লাগা মানে আয়নীকরণ শক্তি বেশি। কারণ কি, আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা বলো যে গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণু 1 মোল ইলেকট্রন ত্যাগ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেই শক্তিটাকে বলে আয়নীকরণ শক্তি। ঠিক আছে, তার মানে দেখো বাম থেকে ডানে একে তো হচ্ছে আকার হ্রাস পাচ্ছে, এর কারণে ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছাকাছি, ছাড়তে কষ্ট হবে, মানে বেশি শক্তি লাগবে ছাড়তে, বেশি শক্তি দিলে ছাড়বে, না হয় ছাড়বে না। তো এটা একটা কারণ যে বেশি শক্তি লাগবে মানে আয়নীকরণ শক্তি বেশি। আবার অন্যভাবে বলা যায়, মানে এইটারই আরেকটা রূপ, সেটা হচ্ছে এখানে হচ্ছে প্রোটন সংখ্যা যত, এখানে প্রোটন সংখ্যা কি আরও বেশি না? তার মানে এখানে এই যে ইলেকট্রনটাকে, সর্বশেষ ইলেকট্রনটাকে 15টা প্রোটন আকর্ষণ করে ওর দিকে রাখতেছে, আর এখানে সর্বশেষ ইলেকট্রনটাকে 11টা প্রোটন আকর্ষণ করতেছে। তাও এই প্রোটনটা আবার, এই ইলেকট্রনটা আবার দূরে, আবার এই ইলেকট্রনটা আবার কাছে। একে তো হচ্ছে কাছে এই ইলেকট্রনটা, আবার আকর্ষণ করতেছে 15টা প্রোটন, তার মানে অনেক শক্তভাবে এটা নিউক্লিয়াসের কাছাকাছি আছে, অনেক শক্তিশালীভাবে। ঠিক আছে, তার মানে ছাড়তে অনেক বেশি পরিমাণে শক্তি দিতে হবে, এটাকে ছাড়তে অল্প পরিমাণে শক্তি দিতে হবে। ঠিক আছে, তো বাম থেকে ডানে কি হয়, আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। ঠিক আছে, ওকে। এরপরে ভর সংখ্যা কাকে বলে, আগের চ্যাপ্টারের কোশ্চেন, যে নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার যোগফলকে কি বলে, ভর সংখ্যা। ইথিন ও বিউটিনের স্থূল সংকেত একই, ব্যাখ্যা করো। ঠিক আছে, ইথিন কি, ইথিন হচ্ছে C2H4, আর বিউটিন কি, C4H8। তোমরা এগুলো আগে থেকে না জানলে হয়তো পারবা না, এটা অন্য চ্যাপ্টারের সামনে, যে এই কেমিস্ট্রির সামনের চ্যাপ্টারগুলোতে হয়তো এগুলোর আরও ডিটেলস জানতা। তো এখন যেহেতু এসে পড়ছে, আমরা দেখি এটা সামনের অধ্যায় আর কি জানার কথা। আচ্ছা দেখো, C2H4 এইটার স্থূল সংকেত হচ্ছে CH2, কাটাকাটি গিয়ে 1 আর 2, CH2। এইটার স্থূল সংকেতও কাটাকাটি গিয়ে 1 আর 2, CH2। ঠিক আছে, এটার স্থূল সংকেত CH2, এটার স্থূল সংকেত CH2। তো এই কারণে ইথিন ও বিউটিনের স্থূল সংকেত একই। এরপরে এ এবং সি মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন চিত্রসহ ব্যাখ্যা করো। এ কোনটা, NH2NP5, NH2NP5 এর ইলেকট্রন বিন্যাস। এখন বলে দিছে যে পর্যায় 2, পর্যায় কত, 2, তার মানে
এ এর ইলেকট্রন বিন্যাস কী হয় 2s2 এনের মান বসালাম আর কি 2s2 2p5 তো আগের ইলেকট্রনগুলো তো লিখে ফেলতে হবে কারণ এগুলিও তো আছে 1s2 2s2 2p5 এটাকে দেখো তো দুইটা ইলেকট্রন 4টা আর 5টা মিলে 9টা ঠিক আছে তাহলে এটা কে হয় ফ্লোরিন এবং এ এবং সি মৌলের কথা বলছে সি কে NS1 এবং চতুর্থ NS1 এবং N এর মান কত 4 তার মানে সর্বশেষ ইলেকট্রনটা কোনটা 4s1 আগেরগুলোও লিখে ফেলো 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 তাহলে এটা কি দাঁড়ায় কয়টা ইলেকট্রন 2 4 6 10 12 18 19 তার মানে 19 কে পটাশিয়াম তার মানে আমরা জানতে পারলাম যে এ হচ্ছে ফ্লোরিন এবং সি হচ্ছে পটাশিয়াম ঠিক আছে এটা জানতে পারলাম ওকে তাহলে এ এবং সি মানে কি ফ্লোরিন এবং পটাশিয়াম মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন চিত্রসহ ব্যাখ্যা করো তো এটা পঞ্চম অধ্যায়ের কোশ্চেন বলতে গেলে আমরা জানি যে একটা ধাতু এবং একটা অধাতু মিলে কি তৈরি করে আয়নিক বন্ধন তৈরি করে ঠিক আছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 এই যে একটা ইলেকট্রন এটা সবচেয়ে বাইরের কক্ষপথের ওই একটা ইলেকট্রনও ছেড়ে দেবে ঠিক আছে এই যেটা হচ্ছে পটাশিয়াম দুইটা দ্বিতীয় কক্ষপথ গেল তৃতীয় কক্ষপথ এরপরে চতুর্থ কক্ষপথে একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রনও কী করবে ছেড়ে দেবে ঠিক আছে কারণ এই একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় আর ভিতরে কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে 8টা যেটা নিষ্ক্রিয় গ্যাসের মতো তো এই কারণে এই একটা ইলেকট্রনও কী করবে ছেড়ে ছেড়ে দিতে চাবে অ্যাটলিস্ট এখন দেখো আরেকটা হচ্ছে কি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা এরকম যে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p5 ঠিক আছে তার মানে প্রথম কক্ষপথে 2টা দ্বিতীয় কক্ষপথে 7টা 1 2 3 4 5 6 7 এটা হচ্ছে পটাশিয়াম এটা হচ্ছে ফ্লোরিন এই যে একটা ইলেকট্রন ওকে দিয়ে দিতে চাবে দিয়ে দিলে কি হবে পটাশিয়াম হয়ে যাবে কেমন পটাশিয়াম হয়ে যাবে এমন দেখো ঠিক আছে এই যে এই কক্ষপথটাই আর থাকবে না এটা হয়ে গেল কে পটাশিয়াম ঠিক আছে এটা হয়ে গেল কে পটাশিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল পজিটিভ চার্জ হয়ে গেল আর ফ্লোরিন কী করলো একটা ইলেকট্রন গ্রহণ করলো না এখানে কি একটা নতুন ইলেকট্রন আসবে না ওর ঠিক না এই ইলেকট্রনটা সহ কেমন হয়ে যাবে দুইটা কক্ষপথ থাকবে প্রথম কক্ষপথে 2টা পরের কক্ষপথে 7টা ছিল আর একটা নতুন ইলেকট্রন আসে 8টা হবে ঠিক আছে আর একটা ইলেকট্রন গ্রহণ করায় ওর চার্জ হয়ে যাবে মাইনাস বুঝতে পারছি তাহলে যে এই দুইটা মিলে কি তৈরি করলো আয়নিক বন্ধন কে প্লাস ফ্লোরাইড মাইনাস মিলে কি হলো KF এটা হচ্ছে আয়নিক বন্ধন ওকে এরপরে ঘ নাম্বার বি ও সি একই গ্রুপের মৌল যথাযথ সমীকরণ সহ ব্যাখ্যা করো বি এবং সি সবার দুইটার লাস্টেই কি NS1 ঠিক না আর যদি NS1 হয় তার মানে কি সর্বশেষ শক্তি স্তরে যদি শুধু S থাকে সর্বশেষ কক্ষপথে যদি শুধু S থাকে পরে P না থাকে বা আগেও D না থাকে তাহলে গ্রুপ নির্ণয়ের প্রথম সূত্র অনুসারে S উপশক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে গ্রুপ সংখ্যা ততটা
প্রথম সূত্রটা একটু খেয়াল করো গ্রুপ নির্ণয়ের, যে সর্বশেষ শক্তি স্তরে যদি শুধু এস থাকে তাহলে এসে যে কয়টা ইলেকট্রন থাকে সেইটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। তো এইটারও এসে একটা ইলেকট্রন, এইটারও এসে একটা ইলেকট্রন, তার মানে এটারও গ্রুপ সংখ্যা 1, এটারও গ্রুপ সংখ্যা 1। ঠিক আছে, এটা ব্যাখ্যা করবা। এর পরের সিকিউ সেটা হচ্ছে আয়ন কাকে বলে। একটা চার্জ নিরপেক্ষ পরমাণু যদি একটা ইলেকট্রন ত্যাগ করে অথবা একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে চার্জিত হয়ে যায়, আর এই চার্জিত বা চার্জযুক্ত পরমাণুটাই হচ্ছে আয়ন। ধনাত্মক চার্জযুক্ত আয়নকে বলে ক্যাটায়ন এবং ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে বলে অ্যানায়ন। রুবিডিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন? রুবিডিয়াম গ্রুপ 1-এ অবস্থিত, এর সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে যেটাও ছেড়ে দিতে পারে ইজিলি, এই কারণে। আর যারা সহজে একটা ইলেকট্রন বা দুটো ইলেকট্রন ছেড়ে দিতে পারে তাদেরকে ক্ষার বলা হয়। রুবিডিয়ামও একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে, এজন্য একে ক্ষার ধাতু বলা হয়। এবং গ্রুপ 1-এ যারা তাদেরকে ক্ষার ধাতু বলে, রুবিডিয়াম গ্রুপ 1-এই আছে, তো এই কারণে রুবিডিয়ামকে ক্ষার ধাতু বলা হয়। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ওয়াই মৌলটির গ্রুপ ও পর্যায় নির্ণয় করো। ওয়াই, এই যে ওয়াইয়ের পারমাণবিক সংখ্যা কত? এই যে 9। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ওয়াই মৌলটির গ্রুপ ও পর্যায় নির্ণয় করো। 9 কে আছে? ফ্লোরিন। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করতে হবে 1s2 2s2 2p5। তাহলে কি পর্যায় কত? আমরা কি জানি যে পর্যায় হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা। সর্বশেষ শক্তি স্তর কোনটা? এটার 2 না? 2-এর পরে আছে কিছু না, 2। তার মানে পর্যায় কত? 2। সর্বশেষ শক্তি স্তর সংখ্যাই হচ্ছে পর্যায়। আর গ্রুপ সংখ্যা বের করতে হবে। গ্রুপ কিভাবে বের করব? যদি সবার শেষে এস থাকে এবং পি থাকে, এটার লাস্টে কি এস এবং পি আছে না? ঠিক না? যদি এরকম হয় যে সবার লাস্টে এস আছে আর পি আছে, তাহলে সূত্রটা হচ্ছে এস প্লাস পি প্লাস 10, মানে এসে কয়টা ইলেকট্রন আছে, পিতে কয়টা ইলেকট্রন আছে এবং যোগ 10। তাহলে গ্রুপ হচ্ছে 2, এসে আছে 2টা, পিতে আছে 5টা, আর সূত্রের জন্য 10, তার মানে কত হয়? 17। তাহলে গ্রুপ সংখ্যা কত? 17। পর্যায় 2। তাহলে গ পারলাম। ঘ, উদ্দীপকের মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম শুধু ঊর্ধ্বমুখী না হওয়ার কারণ বিশ্লেষণ করো। দেখো, যদি শুধু ঊর্ধ্বমুখী হইতো তাহলে কি এইরকম হইতো না? ঠিক না? বা যে এরকম হইতো না, মানে উপরের দিকে উঠতো, কিন্তু এখন কি হয়েছে? একটু নিচের দিকে নেমে এরকম উঠছে, তো পুরোপুরি ঊর্ধ্বমুখী তো হয় নাই। এটার কারণ জানতে চাইছে। এখন পুরোপুরি ঊর্ধ্বমুখী কখন হবে? পুরোপুরি ঊর্ধ্বমুখী হইতো যদি তোমার এইখানে ড্রপটা না হইতো। ঠিক আছে, এই যে এইখানে যে ড্রপটা হয়েছে, একটা কমে গেছে না হুট করে, এই ড্রপটা যদি না হইতো তাহলে কি হইতো? এটা যদি এখানে থাকতো তাহলে এরকম হইতো না, ঊর্ধ্বমুখী থাকতো না, ঠিক না? এখন এইটা নিচে নামছে কেন? এইটা নিচে নামার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হয়েছে এই যে ডাব্লিউ মহাশয় একটু বেশি উপরে উঠে গেছে। ঠিক আছে, এখন যদি নর্মাল অবস্থায় থাকতো, ডাব্লিউ এখানে থাকতো, তাহলে কি দেখো সব কিছু সুন্দর মতোই থাকতো না, সব ঊর্ধ্বমুখী থাকতো না। কিন্তু ডাব্লিউ কি হয়েছে? ডাব্লিউ একটু বেশি উপরে উঠে গেছে। ঠিক আছে, যে ডাব্লিউ একটু বেশি উপরে উঠে গেছে, এর কারণ কি? ডাব্লিউ একটু বেশি উপরে উঠে যাওয়ার কারণটা হচ্ছে, দেখো ডাব্লিউ এর পারমাণবিক সংখ্যা কত? 7, মানে কি ডাব্লিউ হচ্ছে নাইট্রোজেন। ঠিক না? নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p3। ঠিক আছে, আরও ভালোভাবে ইলেকট্রন বিন্যাস করলে এরকম দাঁড়ায় 1s2 2s2 2px1 2py1 2pz1, একেবারে অরবিটাল সহ উপশক্তি স্তর সহ যদি ইলেকট্রন বিন্যাস করো, তাহলে দেখো আমরা কি জানি, যদি অর্ধপূর্ণ বা পূর্ণ থাকে কোনো একটা অরবিটাল, তাহলে সেটা কি বেশি স্থিতিশীল হয় না? তার মানে কি নাইট্রোজেন অনেক বেশি স্থিতিশীল। আর যদি বেশি স্থিতিশীল হয়, একটা ইলেকট্রন কেউ ছাড়তে চাবে? মোটেও না, ইলেকট্রনও সহজে ছাড়তে চাবে না। তার মানে ওর যদি একটা ইলেকট্রন বের করতে চাও, অনেক বেশি পরিমাণে শক্তি দিতে হবে, আর অনেক বেশি পরিমাণে শক্তি দেওয়া মানে আয়নীকরণ শক্তি অনেক বেশি। তার মানে হুট করে দেখছো একটা জাম্প হয়ে গেল। কারণ কি? আগের জনেরটাও বলতে গেলে নর্মালি বাড়তেছিল,
ওরটাও নর্মালি ঠিকই ছিল, ঠিক আছে। ও বলতে গেলে এক্সট্রা জাম্প দিছে, ঠিক আছে। এক্স হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখো 1s2 2s2 2p4। আরও ভালোভাবে করলে 1s2 2s2 2px 2py 2pz। প্রথমে একটা 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 করে যাবে, 3টা গেল, এরপরে 4 নাম্বারটা আবার এখানে যাবে, এখানে হবে 2টা একটা একটা। তাহলে কি এটা কি আর আগের মতো এত স্টেবল আছে? না, এখন ওকে ছাইড়া দিল, ওর তেমন কোনো কিছু আসে যায় না, কারণ কি এটা তো আর অর্ধপূর্ণ না, p4 তো আর অর্ধপূর্ণ না, তার মানে ইজিলি ছাড়তে পারবে। আর ব্যতিক্রমটা হইতেছে গিয়ে এইটা, কারণ কি অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস খুব বেশি স্থিতিশীল, একটা ইলেকট্রন ছাড়তে অনেক বেশি শক্তি লাগবে এখন, কারণ ও স্থিতিশীল আছে। তো এই বেশি শক্তি লাগবে, এই কারণে আয়নীকরণ শক্তিটা হুট করে বেশি হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তো এই কারণে স্মুথ না হয়ে একটা একটু জাম্প করছে, ঠিক আছে। এরপরে চর্বি কাকে বলে, সামনের অধ্যায়ের প্রশ্ন। হাইড্রোজেন ফুয়েল সেলে কীভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়, সামনের অধ্যায়ের প্রশ্ন। উদ্দীপকের এক্স মৌলের অক্সাইড গঠনের ক্ষেত্রে অষ্টক নিয়ম মানা হয়। এক্স মৌলের অক্সাইড, এক্সের পারমাণবিক সংখ্যা কত? 6। তার মানে এক্স মৌল কোনটা? এক্স মৌল হচ্ছে কার্বন, ঠিক আছে। এক্স মৌলের অক্সাইড কোনটা? কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইডের গঠনের ক্ষেত্রে অষ্টক নিয়ম মানা হয়। কার্বনের ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p2, ঠিক আছে। দেখো, আর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p4। এরপরে কার্বনের চিত্রটা আঁকো, ঠিক আছে। যে কার্বন প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা? 4টা, 1 2 3 4, ঠিক আছে। এখন এভাবে না, কি এভাবে আঁকো, ধরো জোড়া জোড়ায়, তো 1 2 3 4, এটা হচ্ছে কার্বন। কার্বনের সাথে যুক্ত হইতেছে অক্সিজেন, মানে কার্বন আর অক্সিজেন তো যুক্ত হবে এখন, ঠিক না? তাহলে অক্সিজেনের প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা? 6টা, 1 2 3 4 5 6। আরেকটা অক্সিজেন, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 1 2 3 4 5 6, ঠিক আছে। একটু সুন্দরভাবে দিই, বরাবর 6টা। এখন দেখো কার্বন কি চিন্তা করতেছে, কার্বন বলতেছে আমার শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে, যদি আরও 4টা আসতো কত ভালো হতো, ঠিক না? তো এই উদ্দেশ্যে কার্বন কি করে, ওর 2টা ইলেকট্রন ছিল, আরও 2টা ইলেকট্রন ওর সাথে শেয়ার করে। তাহলে এই কার্বনটা এই অক্সিজেনটার সাথে একটা ইলেকট্রন, মানে 2টা ইলেকট্রন শেয়ার করলো, আবার এই কার্বনটা এই অক্সিজেনটার সাথে আবার 2টা ইলেকট্রন শেয়ার করলো। তাহলে কি দাঁড়ায় দেখো তো চিত্রটা আলটিমেটলি। এটা কার্বন, কার্বনের 1 2, আর ভিতরে কয়টা? 4টা। আর অক্সিজেনেরটা দেখো, অক্সিজেনের কয়টা ছিল? 6টা, 1 2 3 4, সরি হ্যাঁ, অক্সিজেনের টোটাল কয়টা? 8টা না? তো সর্বশেষ কক্ষপথে 6টা, 1 2 3 4 5 6, ঠিক আছে। আবার সেমভাবে আরেকটা অক্সিজেন, সর্বশেষ কক্ষপথে কয়টা? 2টা 4টা 6টা না? ভেতরে কক্ষপথে 2টা, আর বাইরে 6টা, 1 2 3 4 5 6 ইলেকট্রন শেয়ার করলো। এখন খেয়াল করো, এই যে কার্বন মহাশয়, ওর এখন সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 1টা 2টা 3টা 4টা, নতুন করে আসলো 5টা 6টা 7টা 8টা। তার মানে কয়টা ইলেকট্রন হলো? 8টা না? ওর ভিতরে 8টা ইলেকট্রন না? তার মানে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পাইছে ও। সর্বশেষ কক্ষপথে
8টা ইলেকট্রন রাখতে চায়, অষ্টক নিয়ম ওইটা পূরণ হয়েছে, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস, সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন সেটা রাখতে পারছে। তার মানে কি হয়েছে, এটা অষ্টক নিয়ম পূর্ণ হয়েছে। ঠিক আছে, লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন রাখা মানে কি, অষ্টক পূর্ণ করা। বুঝতে পারছো? সেমভাবে অক্সিজেনের ক্ষেত্রেও খেয়াল করো, ওর কক্ষপথে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা ছিল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, নতুন করে আসলো 7টা 8টা, ও 8টা ইলেকট্রন পাইলো, ও 8টা ইলেকট্রন সেমভাবে, মানে এই অক্সিজেন আর অক্সিজেন তো সেমই, ও পাইলো 8টা ইলেকট্রন। তার মানে সবাই 8টা করে ইলেকট্রন পাইলো, তার মানে ও অষ্টক মানছে, ও অষ্টক পূরণ করছে, ও অষ্টক পূরণ করছে। এটাই চাইছে গ নাম্বারে। এরপরে ঘ নাম্বার, উদ্দীপকের মৌলগুলোর মধ্যে ওয়াই মৌলের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি। ওয়াই মৌল কোনটা, 9। ঠিক আছে, এখন মুছতে হবে। দেখো কোনটাকে, এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে ফ্লোরিন, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, কার্বন এখানে, এরপরে কিছুক্ষণ দূরে ফ্লোরিন, কার্বন তো 6 নম্বর গ্রুপে, আর যে ম্যাগনেসিয়াম কয় নম্বর গ্রুপে, 2 নম্বর গ্রুপে, নিচের পর্যায়ে। ঠিক না, এখানে না ম্যাগনেসিয়াম, তো ম্যাগনেসিয়াম হচ্ছে এখানে নিচের পর্যায়ে। ঠিক না, গ্রুপ 2, ম্যাগনেসিয়াম গ্রুপ 2 না, কার্বন গ্রুপ 6 না। এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে ফ্লোরিন। তাহলে দেখো কার্বন হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, ফ্লোরিনও দ্বিতীয় পর্যায়ে। ঠিক আছে, কার্বনের থেকে ফ্লোরিন ডানে অবস্থিত, আর কার্বনের থেকে ম্যাগনেসিয়াম বামে অবস্থিত। এখন বাম থেকে ডানে কি হয়, আয়নীকরণ শক্তি কি হয়, বৃদ্ধি পায় না? বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, এটা একটু আগেই পড়ছি আমরা, বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। ঠিক আছে, আর উপরের থেকে নিচে কি হয়, আয়নীকরণ শক্তি হ্রাস পায়। কারণ কি, দেখো উপরে থেকে নিচে কি আকার বড় হয় না, আর যদি আকার বড় হয় এই ইলেকট্রনটা ছাড়তে কম পরিমাণে শক্তি লাগবে, তার মানে উপরে থেকে নিচে আয়নীকরণ শক্তি হ্রাস পায় এবং বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। ঠিক আছে, তার মানে খেয়াল করো যে কার্বন হচ্ছে এখানে, ফ্লোরিন হচ্ছে এখানে, ম্যাগনেসিয়াম হচ্ছে এখানে, তো এইটা তো নিচে, আর নিচে কি হয়, এই গ্রুপের থেকে নিচে না, তাহলে এটার আয়নীকরণ শক্তি এইটার থেকে কম, এবং এইটার থেকে আবার এইটা বেশি, তার মানে এটার থেকে তো এইটার কম হইলই, এটার আলটিমেটলি এইটার থেকেও কম হবে। ঠিক না, কারণ ওর বেশি কার থেকে, ওর থেকে। ঠিক আছে, আর ওর চেয়ে ওর সবচেয়ে কম, এই 3 জনের মধ্যে সবচেয়ে বেশি কার, ওর। ঠিক আছে, আর দেখো একই পর্যায়ে যারা, আর ও কি নিচের পর্যায়ে না, বুঝতে পারছো, ওর থেকে আবার ওর বেশি। আমি একটু ক্লিয়ারলি বলি আরেকবার, যে কার্বনের চেয়ে ফ্লোরিনের বেশি, কারণ বাম থেকে ডানে বেশি। ঠিক আছে, কার্বনের চেয়ে কম হচ্ছে কার, ম্যাগনেসিয়ামের। তার মানে সবচেয়ে বেশি কার দ্বারা এলো, ফ্লোরিনের, কার্বনের চেয়ে বেশি, আবার কার্বনের আবার ম্যাগনেসিয়ামের চেয়ে বেশি। বুঝতে পারছো, তার মানে সবচেয়ে বেশি কার দ্বারা এলো, ফ্লোরিনের। ফ্লোরিন কোনটা, ওয়াই। ওকে, এরপরে ময়মনসিংহ বোর্ড 2024 ডোবেরানারের ত্রয় সূত্র, আশা করি তোমরা পারো। ত্রয় সূত্র তো প্রথমেই আমরা আলোচনা করলাম, এটার না বলি। ক্লোরিন একটি হ্যালোজেন মৌল। হ্যালোজেন মানে হচ্ছে লবণ উৎপন্নকারী, গ্রুপ 17 যারা, তাদেরকে হ্যালোজেন বলা হয়, কারণ তারা লবণ উৎপন্ন করে। ঠিক আছে, সোডিয়ামের সাথে ক্লোরিন যদি যুক্ত হয় তাহলে কি তৈরি করে, NaCl, এটা একটা লবণ। এই যে ক্লোরিন কি করলো, লবণ তৈরি করলো না, এর জন্য ক্লোরিনকে হ্যালোজেন বলা হয়। গ্রুপ 17 সবাইকেই হ্যালোজেন বলা হয়, আর ক্লোরিন যেহেতু গ্রুপ 17-তে, এর জন্য একেও হ্যালোজেন বলা হয়। এর কারণ হচ্ছে এরা লবণ তৈরি করে। ক্লোরিনও কী করে, যে দেখছো সোডিয়ামের সাথে লবণ তৈরি করলো, ম্যাগনেসিয়ামের সাথেও কী করতে পারে,
লবণ তৈরি করতে পারে। এই যে লবণ, তার মানে কি ক্লোরিন লবণ তৈরি করে, এই কারণে ক্লোরিন একটি হ্যালোজেন মৌল। ইলেকট্রন বিন্যাস উল্লেখপূর্বক পর্যায় সারণীতে ওয়াই মৌলের অবস্থান নির্ণয় করো। ওয়াই মৌল কোনটা? ওয়াই মৌল হচ্ছে ম্যাগনেসিয়াম। কারণ কি পারমাণবিক সংখ্যা 12। ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2। তাহলে এর অবস্থান নির্ণয় করতে হবে। অবস্থান নির্ণয়ের জন্য প্রথমে কি পর্যায় নির্ণয় করব কিভাবে? সর্বশেষ শক্তি স্তর যেটা, সেটাই হচ্ছে তার পর্যায়। সর্বশেষ শক্তি স্তর কোনটা? 3। তাহলে পর্যায় কত? 3। আর গ্রুপ নির্ণয় করার নিয়ম 3টা আছে। প্রথম নিয়মটা হচ্ছে সর্বশেষ কক্ষপথে যদি শুধু S উপশক্তি স্তর থাকে, তাহলে এই S উপশক্তি স্তরে যেই কয়টা ইলেকট্রন, 2টা, এই কয়টা ইলেকট্রনই হবে, মানে এই নাম্বারটাই হবে গ্রুপ সংখ্যা। তার মানে পর্যায় 3, গ্রুপ 2 ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এরপরে ঘ নাম্বার, উদ্দীপকে উল্লেখিত মৌল 3টির পারমাণবিক ব্যাসার্ধের ক্রম বিশ্লেষণ করো। একটু আগে আলোচনা করলাম। 11, 12, 13 বাম থেকে ডানে কি হয়? হ্রাস পায়। 11, 12, 13 হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? প্রথম প্রশ্নে ব্যাখ্যা করছি। ধাতু কাকে বলে? অন্য অধ্যায় বা এই অধ্যায়ে বলা যেতে পারে যে সকল পরমাণু সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন দান করে তাদেরকে ধাতু বলে। আর আগে সংজ্ঞাটা ছিল যারা চকচক করে, পিটালে ঝনঝন শব্দ করে, তাপ সুপরিবাহী, বিদ্যুৎ সুপরিবাহী, এদেরকে ধাতু বলে। এটা আগের সংজ্ঞা ছিল। তো নতুন সংজ্ঞা হচ্ছে যারা এক বা একাধিক ইলেকট্রন সহজে দান করতে পারে তাদেরকে ধাতু বলে। ম্যাগনেসিয়াম 2+ বলতে কি বুঝো? ব্যাখ্যা করো। ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা কত? 12। তার মানে ইলেকট্রন সংখ্যা কতটা? 12টা। কিন্তু 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে এখন ওর ইলেকট্রন সংখ্যা কত? 10। ঠিক না? তার মানে কি দাঁড়াইছে? যে ওর ছিল এরকম ইলেকট্রন বিন্যাস করবে আগে ম্যাগনেসিয়ামের। ঠিক আছে, সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন ছাইড়া দিল, 2টা ইলেকট্রন। ঠিক আছে, মাইনাস চিহ্ন লেখা আসলে উচিত না, এই পাশে মাইনাস না দিয়ে ওই পাশে প্লাস দেওয়া উচিত আসলে। কারণ কি মাইনাসটা কিসের মতো মনে হয়? একটা বন্ডের মতো মনে হয় না? একটা বন্ধনীর মতো মনে হয় না? তো এটা কনফিউশন সৃষ্টি করতে পারে, এজন্য আমরা মাইনাস চিহ্নটা এসব ক্ষেত্রে লিখি না। ম্যাগনেসিয়াম কেমন হয়ে গেল? এরকম। দ্বিতীয় কক্ষপথ। তৃতীয় কক্ষপথে যেই 2টা ইলেকট্রন ছিল, এই 2টা ইলেকট্রন সে ছেড়ে দিল, তার মানে এটা হচ্ছে Mg2+। তার মানে এইটা থেকে এইটা তৈরি হলো, সাথে কি তৈরি হলো? 2টা ইলেকট্রন। এগুলোই বোঝায় Mg2+ বলতে। এরপরে গ নম্বর কোশ্চেন, এ এবং এক্সের ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো। এ কে লিথিয়ামের উপরে কে? হাইড্রোজেন। এবং নিয়নের উপরে কে? হিলিয়াম। তাহলে হাইড্রোজেন আর হিলিয়ামের মধ্যে ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তো আমরা কি জানি নর্মালি, যে বাম থেকে ডানে কি হয়? ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। ঠিক না? বাম থেকে ডানে কি হয়? ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। তার মানে বাম থেকে ডানে হিলিয়ামের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা, কিন্তু এই ক্ষেত্রে হিলিয়ামটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম কি? নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসসমূহের ইলেকট্রন আসক্তি 0। তার মানে ইলেকট্রন আসক্তি বেশি কার? হাইড্রোজেনের। এটা মনে রাখবে যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তি 0, তাই ইলেকট্রন আসক্তি বেশি কার? হাইড্রোজেনের। এরপরে ওয়াই এবং জেড এর আয়নীকরণ শক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধ পরস্পর বিপরীত ক্রমে পরিবর্তিত হয়। যুক্তিসহ ব্যাখ্যা করো। ওয়াই এবং জেড। ঠিক আছে, ওয়াই এবং জেড দেখো পর্যায় সারণীতে ওয়াই এবং জেডের অবস্থানটা খেয়াল করো।
নিয়ন হচ্ছে গ্রুপ 18, তাহলে জেড হচ্ছে 17, ওয়াই হচ্ছে 16, এবং দ্বিতীয় পর্যায়ে 16 নাম্বার কে? কার্বন, ঠিক আছে, এবং দ্বিতীয় পর্যায়ে 17 নাম্বার কে? সরি, দাঁড়াও মুছে লিখতেছি। বলছে ওয়াই এবং জেড এর আয়নীকরণ শক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধ পরস্পর বিপরীত ক্রম, ঠিক আছে। এর কারণটা হচ্ছে, দেখো এটা হচ্ছে 18 নম্বর গ্রুপ, এটা হচ্ছে 17 নম্বর গ্রুপ, তার মানে এটা কি? ফ্লুরিন। নিয়নের আগে কে? ফ্লোরিন। ফ্লোরিনের আগে কে? অক্সিজেন, ঠিক আছে। ওয়াই এবং জেডের আয়নীকরণ শক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধ পরস্পর বিপরীত ক্রম। এখন পারমাণবিক ব্যাসার্ধের কথা চিন্তা করো, অক্সিজেন এবং ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করো। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস লাগবে না, বাম থেকে ডানে কী হয়? বামেরটার পারমাণবিক আকার বড় হয় এবং ডানেরটার পারমাণবিক আকার কি হয়? বেশি হয়, ঠিক না? তার মানে বামেরটা হচ্ছে বড়, ডানেরটা হচ্ছে ছোট। কিন্তু ফ্লোরিনের পারমাণবিক আকার ছোট হইল, অক্সিজেনের পারমাণবিক আকার বড় হইল। আর ফ্লোরিনের পারমাণবিক আকার ছোট হওয়ার কারণে এর একটা ইলেকট্রন বের করতে বেশি পরিমাণে শক্তি দিতে হবে, একটু আগে পড়ছি। আর বামেরটার একটু কম পরিমাণে শক্তি দিতে হয়, কারণ ইলেকট্রনটা মোটামুটি দূরে, আকর্ষণ একটু কম। এটা ইলেকট্রনটা নিউক্লিয়াসের অনেক কাছে, আকর্ষণটা বেশি পরিমাণে শক্তি দিতে হবে বের করতে হলে। তার মানে কি? বাম থেকে ডানে সাইজ ছোট হইতেছে, কিন্তু বাম থেকে ডানে আবার আয়নীকরণ শক্তি কী হইতেছে? বৃদ্ধি পেতেছে। তার মানে বিপরীত ক্রম। এরপরে নিঃসরণ কাকে বলে? দ্বিতীয় অধ্যায়। সরু ছিদ্রপথে উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের স্থানে দ্রুত গতিতে বেরিয়ে আসাই হচ্ছে নিঃসরণ। এরপরে পলিমার, এই অধ্যায়ের না। আচ্ছা, গ নাম্বারটা দেখো, ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে জেড মোলের অবস্থান নির্ণয় করো। জেড মোল কোনটা? এক্স, ওয়াই, জেড। 3 নাম্বারটা 17, 20, 23। 23 হচ্ছে ভ্যানাডিয়াম। ইলেকট্রন বিন্যাস করো। (4s2) কয়টা হলো দেখো তো? 10টা, 18টা, 20টা, আর লাগে কয়টা? 3টা। ভ্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাস তোমাদের প্রথম চ্যাপ্টারে, মানে 3rd চ্যাপ্টারে পড়ানো হয়েছে। এখন বলছে জেড মোলের অবস্থান নির্ণয় করো। পর্যায় বের করো তো একদম সোজা, ঠিক না? পর্যায় হচ্ছে সর্বশেষ শক্তি স্তর যেটা, সেটাই হচ্ছে পর্যায়। 4। এখন হচ্ছে গ্রুপ নির্ণয় করার 3 নম্বর রুল কি? সবার লাস্টে যদি এস থাকে এবং এর আগে যদি ডি থাকে, তাহলে সূত্রটা হচ্ছে গ্রুপ সমান ডি প্লাস এস এর ইলেকট্রন। তার মানে ডির ইলেকট্রন কয়টা? 3টা। এস এর ইলেকট্রন কয়টা? 2টা। তার মানে গ্রুপ কত? 3 নম্বর রুল অনুসারে যদি লাস্টে এস থাকে এবং এর আগে ডি থাকে, তাহলে গ্রুপ সংখ্যা হচ্ছে এস এর ইলেকট্রন প্লাস ডি এর ইলেকট্রন, 2 + 3 সমান কত? 5, ঠিক আছে। তার মানে পর্যায় 4, গ্রুপ 5। অবস্থান নির্ণয় করে ফেললাম। উদ্দীপকের এক্স, ওয়াই ও আর মৌল 3টির আকারের ক্রম বিশ্লেষণ করো। এক্স কত? 17। ওয়াই কত? 23। না সরি, হ্যাঁ ওয়াই 23, না সরি, এক্স 17, ওয়াই 20। একটু কাইটা গেছে তো ওদের, এর জন্য একটু কনফিউশন হয়েছে। ওয়াই 20, 2 নম্বরটা ওয়াই 20, আর হচ্ছে লাস্টেরটা 30, ঠিক আছে। 17, 20 আর 30। ইলেকট্রন বিন্যাস করো 3টার, আকারের ক্রম বিশ্লেষণ করো। এটা ইলেকট্রন বিন্যাস করে এর অবস্থান নির্ণয় করবা। দ্বিতীয় পর্যায়ে আছে, ঠিক আছে। দ্বিতীয় পর্যায়ের 17 নম্বর গ্রুপে আছে এক্স। ইলেকট্রন বিন্যাস করলে বুঝতে পারবা।
এরপরে ওয়াই, ওয়াই আছে তৃতীয় পর্যায়ের 2 নম্বর কলামে, ঠিক আছে, ওয়াই, এটা এক্স, এক্স। আর আর হচ্ছে, আর ইলেকট্রন বিন্যাস করো, দেখবা সবার লাস্টে কত, 4s2 3d10, আর এর ইলেকট্রন বিন্যাস করো, দেখবা সবার লাস্টে এটা। তাহলে এটার আগের নিয়ম অনুযায়ী এটার পর্যায় হচ্ছে 4, সবার শেষ কক্ষপথ 4, তার মানে চতুর্থ পর্যায়ে থাকবে, এবং গ্রুপ সংখ্যা হবে কত, যদি সবার লাস্টে এস থাকে এবং এর আগে ডি থাকে তাহলে গ্রুপ সংখ্যা হচ্ছে D+S, মানে 10 + 2 সমান 12, তার মানে 12 নাম্বার এখানে কোথাও। জিঙ্ক 30K জিঙ্ক না। তো আকার কেমন হবে দেখো, জিঙ্কের পর্যায় সবচেয়ে বেশি, তার মানে জিঙ্কের কক্ষপথ সবচেয়ে বেশি, ঠিক না, তার মানে জিঙ্ক সবচেয়ে বড়। এরপরে কক্ষপথ বেশি কার, 3টা কক্ষপথ কার, ওয়াইয়ের, ঠিক না, তৃতীয় পর্যায়ে আছে, তার মানে ও এর পরে। আর সবচেয়ে কম কক্ষপথ কার, ক্লোরিনের, 2টা ওর, তার মানে সবচেয়ে বেশি কে, জিঙ্ক। এরপরে ওয়াইকে, ক্যালসিয়াম, ঠিক আছে, ওয়াই হচ্ছে ক্যালসিয়াম, এবং এরপরে 17 ক্লোরিন, তার মানে সবচেয়ে বেশি একটা জিনিস খেয়াল করো, এটা এরকম হওয়ার কথা, কিন্তু আরেকটা টুইস্ট আছে এখানে, সেটা হচ্ছে বাম থেকে ডানে কি হয়, মৌলের আকার হ্রাস পায় না, বাম থেকে ডানে কি হয়, মৌলের আকার হ্রাস পায় না। দেখো 2 নম্বর যে গ্রুপটা ওইটা কত বামে, এরপরে 3 4 5 6 7 8 9 10 11 12, এরপরে 12 নম্বর গ্রুপ। তো কি হয়, 12 নম্বর গ্রুপ হইতে হইতে আকারটা অনেক ছোট হয়ে যায় না, ঠিক না। তো এই কারণে কি হয়, জিঙ্ক যদি দ্বিতীয় পর্যায়েতেই থাকতো, তার মানে যদি দ্বিতীয় পর্যায়ে থাকতো তাহলে জিঙ্ক সবচেয়ে বড় হইতো, ক্যালসিয়াম দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় গ্রুপে, ক্যালসিয়াম যদি দ্বিতীয় গ্রুপেই থাকতো তাহলে ও সবচেয়ে বড় হইতো, ঠিক আছে। কিন্তু ও তো দ্বিতীয় গ্রুপে নাই, যদি দ্বিতীয় গ্রুপে থাকতো তাহলে জিঙ্ক সবচেয়ে বড়, এরপরে হচ্ছে আমার ক্যালসিয়াম, এরপরে হয়তো ক্যালসিয়াম। কিন্তু জিঙ্ক কী হয়েছে, চাপতে চাপতে বাম থেকে ডানে চাপছে, এবং চাপতে চাপতে কি আস্তে আস্তে ছোটো হয়েছে না চাপলে, তার মানে ছোটো হইতে হইতে একটা সময় ও ক্যালসিয়ামের চেয়েও ছোটো হয়ে গেছে। তো এই কারণে সবচেয়ে বড় হচ্ছে ক্যালসিয়াম, এরপরে জিঙ্ক, এরপরে ক্লোরিন, বুঝতে পারছি? ওকে, ক্যালসিয়াম, জিঙ্ক, ক্লোরিন। জিঙ্ক বড় হইতো যদিও ক্যালসিয়ামের কাছাকাছিও থাকতো, কিন্তু ক্যালসিয়ামের চেয়ে অনেক ডানে চলে গেছে, এর কারণে ছোটো হইতে হইতে ক্যালসিয়ামের চেয়েও ছোটো হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু ক্লোরিনের চেয়ে ছোটো হইতে পারে নাই, কারণ ক্লোরিন আরও অনেক ডানে। ওকে, এরপরে খেয়াল করো, যশোর বোর্ড 23, সিলভারের ল্যাটিন নাম আর্জেন্টাম, ঠিক আছে। পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট কেন, ব্যাখ্যা করো। পরমাণুর নিউক্লিয়াসে আছে কে, নিউক্লিয়াসে আছে কে, নিউট্রন আর প্রোটন। নিউট্রনের কোনো চার্জ নেই, চার্জ 0, আর প্রোটনের চার্জ কত, পজিটিভ, তার মানে 0 আর পজিটিভ মিলে কি হবে, পজিটিভ। এরপরে এ ও বি এর আয়নীকরণ শক্তি তুলনামূলকভাবে ব্যাখ্যা করো। এ কে সোডিয়াম, 11 নম্বর প্রোটন, সোডিয়াম, আর বি কে সিলিকন। আয়নীকরণ শক্তি তুলনামূলক ব্যাখ্যা করো। বাম থেকে ডানে কি হয়, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, একটু আগে এইগুলো অনেকবার ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, তো গেল গ। এরপরে ঘ নাম্বার, গ্রুপে মৌলের অবস্থান সর্বদাই বহিস্থ ইলেকট্রন সংখ্যার সমান হয় না, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। গ্রুপে মৌলের অবস্থান সর্বদাই বহিস্থ ইলেকট্রন সংখ্যার সমান হয় না। তো অনেক সময় কি হয় দেখো, সর্ববহিস্থ শক্তি স্তরের প্রথম সূত্র অনুযায়ী এসে যে কয়টা ইলেকট্রন, 1টা বা 2টা, গ্রুপ সংখ্যা তত। কিন্তু যদি সবার লাস্টে এস থাকে এবং এরপরে পি থাকে, তাহলে সূত্রটা হচ্ছে এস এর ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রন, কিন্তু সাথে আবার 10 যোগ করতে হয়, তার মানে ইলেকট্রন সংখ্যা যত তার সাথে 10 যোগ করতে হয়, ইলেকট্রন সংখ্যার যোগফলে সমান হইল, তার মানে এ এবং বি এর ঘ নাম্বার,
গ্রুপে মৌলের অবস্থান সর্বদাই সর্ববহিস্থ ইলেকট্রন সংখ্যার সমান হইল? হয় নাই, এক্ষেত্রে হয়েছে। এটার সাথে তো 10 যোগ করতে হয়েছে, সর্বশেষটার সাথে কী করতে হয়েছে? 10 যোগ করতে হয়েছে, ঠিক আছে। এবং আরেকটা কি, সর্বশেষ শক্তিস্তর এস, এর আগের শক্তিস্তরটা হচ্ছে ডি, তার মানে সর্বশেষ শক্তিস্তর এস এর সমান হইতেছে গ্রুপ সংখ্যা? না, শুধু প্রথমটার ক্ষেত্রে হইতেছে, দ্বিতীয়টার ক্ষেত্রে তো 10 যোগ করতে লাগতেছে, তার মানে হইল না, ইলেকট্রন সংখ্যা আর গ্রুপ সংখ্যা সমান হইল না, 10 তো এক্সট্রা যোগ করছি। আর থার্ডটার ক্ষেত্রে সর্বশেষ শক্তিস্তর হচ্ছে এস, সর্বশেষ শক্তিস্তরে এস উপশক্তিস্তর আছে, কিন্তু যোগ করতে হইতেছে, এটা ধরো 4, এটা তো 3 এর ইলেকট্রনও যোগ করতে লাগতেছে, 3 এর ডি ইলেকট্রন, বুঝতে পারছো? তার মানে শুধু এইটার ক্ষেত্রে হইতেছে, এটার ক্ষেত্রে হইতেছে না, বলতে গেলে এটার ক্ষেত্রেও হইতেছে না। তো এইভাবে তুমি এটার ব্যাখ্যা, এর গ্রুপ সংখ্যাগুলো বের করা, এটা তুমি ব্যাখ্যা করতে পারো, ঠিক আছে। এটা তো আমি থিওরি দিয়ে ব্যাখ্যা করলাম, তুমি এর গ্রুপ সংখ্যাগুলো এবং পর্যায় সংখ্যা বের না করলে হবে, গ্রুপ সংখ্যা বের করলেও দেখাতে পারো এটা, ঠিক আছে। ওকে, এরপরে গেল এটা কুমিল্লা বোর্ড 23, জারণ সংখ্যা কাকে বলে? পড়ছি না আমরা, জারণ সংখ্যা কাকে বলে? যৌগ গঠন করার সময় কোনো মৌল যত সংখ্যক ইলেকট্রন দান করার প্রবণতা দেখায় এবং ধনাত্মক দান করার প্রবণতা দেখায়, তাহলে ধনাত্মক ওই নাম্বারটা, এবং অথবা যে কটা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখায়, তাহলে মাইনাস ওই কটা ওই নাম্বারটা, ওইটাই হচ্ছে কি জারণ সংখ্যা। যেমন সোডিয়াম একটা ইলেকট্রন দিতে চায়, তাহলে একটা ইলেকট্রন দিতে চায়, তার মানে জারণ সংখ্যা +1। ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন দিতে চায়, জারণ সংখ্যা +2, দিতে চাইলে প্লাস। ক্লোরিন একটা ইলেকট্রন নিতে চায়, জারণ সংখ্যা -1, কারণ নিতে চাইলে মাইনাস। অক্সিজেন 2টা ইলেকট্রন নিতে চায়, জারণ সংখ্যা -2, বুঝতে পারছো? বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, এটা অন্য অধ্যায়ের। K2 এর বন্ধন গঠন প্রক্রিয়া বর্ণনা করো। কে কি দেখো, কে হচ্ছে 17 প্রোটন সংখ্যা, তার মানে কে হচ্ছে ক্লোরিনের 17। K2 এর বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো, ঠিক আছে। K2 মানে Cl2 কীভাবে গঠিত হয় দেখো, এটা পঞ্চম অধ্যায়ের প্রশ্ন। Cl এর ইলেকট্রন বিন্যাস করো, 1s2 2s2 2p6 3s2 3p5, তার মানে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 2টা আর 5টা 7টা, ঠিক আছে। এখন আঁকো। প্রথম কক্ষপথ 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, এই যে 8টা, ঠিক আছে। তৃতীয় কক্ষপথে কয়টা? 7টা, 1 2, এই যে 7টা, 3 4 5 6 7। এরকম আরেকটা ক্লোরিন আঁকো, 1 2, তৃতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে কয়টা? 7টা, 1 2 3 4 5 6, আর এই যে 7 নম্বর। এখন দেখো এরা কী করছে দেখছো, 2টা ইলেকট্রন কী করছে, একে অপরের সাথে শেয়ার করার ফলে ওর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা হলো? 1 2 3 4 5 6, ওর নিজের 7 নাম্বারটা আর 8 নাম্বারটা আরেকজনের শেয়ার করছে। সেমভাবে ওরও 1 2 3 4 5 6, এই যে 7 নাম্বারটা ওর নিজের, আর 8 নাম্বারটা এখনও পাইলো আরেকজনের সাথে শেয়ার করে, ঠিক আছে। তো এইভাবে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যে বন্ধন গঠন করলো, Cl আর Cl বন্ধন গঠন করলো, ঠিক আছে, Cl2, এই ধরনের বন্ধনকে বলে সমযোজী বন্ধন। আর এই ধরনের যৌগকে কি বলে? Cl2কে কি বলবো আমরা? সমযোজী যৌগ। এরপরে ঘ নাম্বার, উদ্দীপকের মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করো। ইলেকট্রন বিন্যাস করো। উদ্দীপকে কে কে আছে? এটা হচ্ছে সিলিকন, এটা হচ্ছে সালফার, ক্যালসিয়াম, আর এটা হচ্ছে ক্লোরিন, ঠিক আছে। একটু মুছি। এখন বলছে যে এদের কী করতে হবে? আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করতে হবে। সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি কার? দেখো তো, এই যে 14 16 আর 17, এরা একই পর্যায়ে অবস্থিত, ঠিক আছে। 14 16 17,
তৃতীয় পর্যায়ে অবস্থিত। এখানে 14 সিলিকন, এখানে 16 সালফার, এখানে 17 ক্লোরিন। ঠিক আছে, পার্থক্যটা কি সেটা হচ্ছে ইসের 20 নম্বরে যে আছে, 20 নম্বরে কি আছে? ক্যালসিয়াম। এটা তৃতীয় পর্যায়ে গেল। ক্যালসিয়াম হচ্ছে চতুর্থ পর্যায়ে। ঠিক আছে, চতুর্থ পর্যায়ে 2 নম্বর গ্রুপে এখানে ক্যালসিয়াম। তার মানে কি? আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তির ক্রম দেখো। প্রথমে দেখো উপরের থেকে নিচে তো কমা যায়, ঠিক না? আয়নীকরণ শক্তি কমে না, উপরের থেকে নিচে সাইজ বাড়ে, তার মানে ইলেকট্রনটা ছাড়া সহজ হয়, অল্প শক্তি দিলে ছেড়ে দেয়, তার মানে উপরের থেকে নিচে আয়নীকরণ শক্তি কমে। সেই হিসেবে সবচেয়ে কম কে? ক্যালসিয়াম, এবং ক্যালসিয়াম সবচেয়ে কম। ঠিক আছে, আর সবচেয়ে বেশি কে? এর উপরের পর্যায়গুলোর তো আয়নীকরণ শক্তি বেশি। উপরের পর্যায়ের মধ্যে সবচেয়ে বেশি কার? ক্লোরিনের, কারণ বাম থেকে ডানে কী হয়? আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। তার মানে সবচেয়ে বেশি কার? ক্লোরিনের। এরপরে কার? সালফারের। এরপরে কার? সিলিকনের। সবচেয়ে কম কার? ক্যালসিয়ামের, কারণ ও নিচের পর্যায়ের। বুঝতে পারছো? ওকে, দুইয়ের নিয়ম কাকে বলে? যৌগ গঠন করার সময় কোনো পরমাণু যদি সর্বশেষ শক্তি স্তরে 2টা বা 4টা মানে জোড়ায় ইলেকট্রন রাখতে পারে বা রাখতে চায়, সেই নিয়মটাকে দুইয়ের নিয়ম বলে। Fe2+ জারক ও বিজারক হিসেবে কাজ করে। Fe2+ কী করে জানো? কখনো কখনো একটা ইলেকট্রন গ্রহণ করে, Fe3+ পরিণত হয়। আবার Fe2+ কী করে? সরি, আমি ভুল লিখছি। Fe2+ অনেক সময় কী করে? আরও একটা ইলেকট্রন ছাড়ে, Fe3+ পরিণত হলো। আবার Fe2+ কী করে? Fe2+ কী করে? 2টা ইলেকট্রন গ্রহণ করে আবার আগের মতো Fe0 না লিখলে হয়। তার মানে কী হইল? Fe আরও একটা ইলেকট্রন ছাইরা Fe3+ পরিণত হতে পারে। আবার Fe2+ কী করলো? একটা ইলেকট্রন ছাড়লো, 2+ ছিল, এখন 3+ হয়ে গেল। আবার Fe2+ 2টা ইলেকট্রন গ্রহণ করে ফেললো, আবার আয়রন ধাতুতে পরিণত হইল। বুঝতে পারছো? তার মানে ও একবার কি হইতেছে? জারণ ঘটতেছে, একবার কি ঘটতেছে? বিজারণ ঘটতেছে। এটা অন্য অধ্যায়ের প্রশ্ন। তো যখন ও কি করতেছে? আরেকজনকে জারিত করতেছে, তখন ও জারক। আবার যখন ও আরেকজনকে বিজারিত করতেছে, তখন ও বিজারক। তো ও একবার জারিত করতেছে, একবার বিজারিত করতেছে। তো একবার ও জারক, একবার ও বিজারক। তো ডিটেলস এখন আমি না যাই, ওটা অন্য অধ্যায়ের প্রশ্ন। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এক্স, জেড, ডাব্লিউ মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। এক্সেরটা পারবো, ওয়াইয়েরটাও পারবো, জেডেরটাও পারবো, ডাব্লিউরটাও পারবো, সবগুলোই পারবো, এটা না দেখাই। ওয়াই, জেড, ডাব্লিউ মৌলের ইলেকট্রন আসক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধের ক্রম ব্যাখ্যা করো। ওয়াইকে ক্লোরিন, জেডকে সিলিকন এবং ডাব্লিউকে সোডিয়াম। ঠিক আছে, তো এদের সাজায় লিখি। সবচেয়ে বামে থাকে সোডিয়াম, এরপরে থাকে সিলিকন, এরপরে থাকে ক্লোরিন। ঠিক না? তাহলে ইলেকট্রন আসক্তি কি? বাম থেকে ডানে বৃদ্ধি পায়। তার মানে সবচেয়ে বেশি ক্লোরিনের, এরপরে সিলিকনের, এরপরে কার? সোডিয়ামের। ঠিক না? এরপরে পারমাণবিক ব্যাসার্ধের ক্রম বাম থেকে ডানে কি হয়? ছোট হয়। তার মানে সবচেয়ে বামে কে? সোডিয়াম না? ওর সবচেয়ে বেশি, এরপরে সিলিকন একটু কম, ক্লোরিনের আরও কম। ঠিক না? মানে সোডিয়ামের সবচেয়ে বেশি, এরপরে সিলিকনের, এরপরে ক্লোরিনের। এটা হচ্ছে সাইজ, আর এটা হচ্ছে কি? ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, এটা গেল। মৌল কাকে বলে? ষষ্ঠ অধ্যায়ের, এটাও অন্য অধ্যায়ের। পর্যায় সারণীতে এ মৌলের অবস্থান ইলেকট্রন বিন্যাসের সাহায্যে নির্ণয় করো। এ মৌল কোনটা? 23। ইলেকট্রন বিন্যাস করো। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। একটু আগে তো করলাম না এটা? কয়টা হইল? 4s2, 3d3। 10টা, 18টা, 20টা, 23টা। তার মানে সর্বশেষ শক্তিস্তর কোনটা? 4।
তার মানে পর্যায় কত, একটু আগে করলাম, এটা 4। আর গ্রুপ কত, সবার শেষে যদি এস থাকে এবং এর আগে যদি ডি থাকে তাহলে সূত্র হচ্ছে ডি প্লাস এস, তার মানে 3 + 2 = 5। তার মানে পর্যায় 4, গ্রুপ 5। চতুর্থ পর্যায়ের পঞ্চম গ্রুপে অবস্থিত এ। বি ও সি মৌল দুটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। বি 24 ক্রোমিয়াম, সি 29 কপার। কয়বার যে লিখাইছে এটা ঠিক না, 24 আর 29, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 কয়টা হইল 18টা, সরি 10টা 18টা 19 20 3d4। এইটা হওয়ার কথা, কয়টা হইলো এখানে 10টা 18টা 19 20টা আর 24টা, এটা হওয়ার কথা, কিন্তু এটা না হয়ে কি হয় জানো, এইখানে 2টা ইলেকট্রন না গিয়ে একটা ইলেকট্রন যায়, আর আরেকটা ইলেকট্রন কোথায় যায়, এখানে চলে আসে 3dতে 5। এখানে 2টা ইলেকট্রন না গিয়ে একটা ইলেকট্রন যায় আর বাকি একটা ইলেকট্রন 3dতে চলে আসে, তাহলে কি হয় 4s1 3d5। এইটাও অর্ধপূর্ণ বেশি স্থিতিশীল, এইটাও অর্ধপূর্ণ বেশি স্থিতিশীল। কোনো অরবিটাল যদি অর্ধপূর্ণ থাকে তাহলে বেশি স্থিতিশীল হয়, যদি পরিপূর্ণ থাকে তাহলেও বেশি স্থিতিশীল হয়। তো এই ক্ষেত্রে এটা তো অর্ধপূর্ণ না পরিপূর্ণও না, কিন্তু এই ক্ষেত্রে দুইটাই অর্ধপূর্ণ, তার মানে এই ইলেকট্রন বিন্যাসটা বেশি স্থিতিশীল। সবার শেষে কি হবে তাহলে, সবার শেষে হবে 3d5 4s1। ঠিক আছে, সেমভাবে কপারের জন্য 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9। কয়টা দেখো তো, 2 2 4 10 18 19 20 29। এইটা হওয়ার কথা, কিন্তু এটা না হয় কি হয়, এইখানে 2টা ইলেকট্রন না গিয়ে একটা ইলেকট্রন যায় আর একটা ইলেকট্রন বেশি যায় 3dতে, তার মানে কি দাঁড়াইলো, যে এখানে গেল একটা ইলেকট্রন, এখানে গেল 10টা, টোটাল কয়টা হলো দেখো তো, 10টা 12 18টা 19টা আর 10টা 29টা। এইটা 29টা একটু আগেও ছিল কত 29টা, কিন্তু এই 29টা বেশি স্থিতিশীল, কারণ এই যে দেখো এটা অর্ধপূর্ণ মানে স্থিতিশীল, এটা পরিপূর্ণ মানে স্থিতিশীল, তার মানে এই ইলেকট্রন বিন্যাসটা বেশি স্থিতিশীল। উভমুখী বিক্রিয়া কাকে বলে, অন্য অধ্যায়ের অক্সিজেনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন এক নয়। যোজনী কি, যোজনী হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করো, এই যে এটা হচ্ছে অক্সিজেনের ছবি, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p4। ঠিক আছে, এরপরে ছবিটা আঁকো। এখন যোজনী হচ্ছে ও যেই কয়টা ইলেকট্রন দান বা গ্রহণ করতে চায় নর্মালি, সেটাই হচ্ছে যোজনী। ঠিক আছে, অন্যভাবে বললে কম্পেয়ার করে করে যোজনী বের করা যায়। একটা অক্সিজেন 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, ঠিক আছে, 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয় আর প্রত্যেকটা হাইড্রোজেনের যোজনী 1, তাহলে অক্সিজেনের যোজনী 2, বা নর্মালি অক্সিজেন 2টা ইলেকট্রন শেয়ার করে বা ত্যাগ করে, এভাবে বলা যায়। তো অক্সিজেনের যোজনী হচ্ছে 2, কিন্তু যোজ্যতা ইলেকট্রন হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6, তার মানে যোজ্যতা ইলেকট্রন কয়টা ওর 6টা, আর যোজনী কত অক্সিজেনের 2, কারণ কি ও 2টা ইলেকট্রন শেয়ার করে বা ত্যাগ করতে চায়, গ্রহণ করতে চায়। অন্যভাবে বলা যায় যে হাইড্রোজেনের যোজনী 1 আর ও 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, তাই ওর যোজনী 2। এক্স ওয়াই এবং জেড মৌল তিনটির ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো। এক্স ওয়াই জেড, ঠিক আছে, এক্সকে সোডিয়াম, ওয়াইকে অ্যালুমিনিয়াম, জেডকে ক্লোরিন। এই তো ইজি, তোমরা সবাই বুঝতে পারতেছো যে কী হবে। সবচেয়ে বাম থেকে ডানে কি হয়, ইলেকট্রন আসক্তির ক্রম বৃদ্ধি পায়, তার মানে সবচেয়ে ডানের যার সবচেয়ে বেশি তার,
ক্লোরিনের সবচেয়ে বেশি, এরপরে অ্যালুমিনিয়ামের, এরপরে সোডিয়ামের। এক্স এবং ওয়াই মৌল দুটি উভয়ই অত্যন্ত সক্রিয় মৌল, কিন্তু তাদের সক্রিয়তার কারণ ভিন্ন। এক্স মানে সোডিয়াম এবং ওয়াই ক্লোরিন দুইটাই অত্যন্ত সক্রিয়। এক্স সক্রিয় হচ্ছে ধাতু হিসেবে, ঠিক আছে? ধাতু হিসেবে ও কী করতে পারে, একটা ইলেকট্রন ধাতুরা দান করে, একটা বা দুইটা ইলেকট্রন মানে যে কটা ইলেকট্রনই ও সহজে দান করতে পারে। তার মানে ও একটা সক্রিয় ধাতু। এক্স হচ্ছে ধাতু, একটা ইলেকট্রন মানে এক্স হচ্ছে ধাতু, ও ইলেকট্রন দান করতে পারে, আর ওর একটা ইলেকট্রন ও সহজেই দান করতে পারে, এ কারণে ও খুব সক্রিয় একটা ধাতু। আবার ক্লোরিন হচ্ছে অধাতু, ঠিক আছে? আর ক্লোরিন কি একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, এবং ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কারণে ও একটা ইলেকট্রন সহজেই গ্রহণ করে, ঠিক আছে? আর সোডিয়ামের আয়নীকরণ শক্তি কম হওয়ার কারণে অল্প একটু শক্তি পাইলেই ও একটা ইলেকট্রন ছেড়ে দেয়। তার মানে কি, খুব ইজিলি একটা ইলেকট্রন ছাড়ে, তার মানে খুব ইজিলি সে বিক্রিয়ায় অংশগ্রহণ করে ইলেকট্রন ছাড়া, তার মানে সে খুবই সক্রিয়, তার মানে ধাতু হিসেবে সে খুবই সক্রিয়। কারণ কি, অল্প শক্তিতে আয়নীকরণ শক্তি কম, অল্প শক্তিতেই একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে রিয়াকশনে অংশগ্রহণ করে। আর ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি বেশি, তার মানে একটা ইলেকট্রন গ্রহণ করলে অনেক বেশি পরিমাণে শক্তি উৎপন্ন করে। ইলেকট্রন আসক্তি বেশি মানে ইলেকট্রন গ্রহণ করলে বেশি শক্তি উৎপন্ন করে। আর যদি বেশি শক্তি উৎপন্ন করে তাহলে বেশি শক্তি ছাইড়া দিলে কি হয়, ও বেশি স্থিতিশীল হয়ে যায়, আর নড়তে চড়তে পারে না। বেশি শক্তি ছেড়ে দিলে তো ও আর ছুটোছুটি করবে না, স্থিতিশীল হয়ে যাবে। তার মানে ও সহজেই ইলেকট্রন গ্রহণ করতে চায়, কারণ কি ইলেকট্রন গ্রহণ করলেও বেশি শক্তি ছাড়ে, ও স্থিতিশীল হয়ে যায়। তার মানে এক্স ধাতু হিসেবে সহজেই একটা ইলেকট্রন দান করতে পারে, আর ক্লোরিন অধাতু হিসেবে সহজেই একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। দুইটা দুই রকমের বৈশিষ্ট্য, কিন্তু ও ওর দিক দিয়ে সেরা, একটা ইলেকট্রন সহজে দান করতে পারতেছে, ওর কাজই এটা। আর ও ওর দিক দিয়ে সেরা, একটা ইলেকট্রন সহজে গ্রহণ করতে পারতেছে, ওর কাজই এটা, ঠিক আছে? দুইজন দুইভাবে চিন্তা করে সক্রিয়। এরপরেরটায় যাই। পাতন কাকে বলে? দ্বিতীয় অধ্যায়। NH4+ একটি যৌগমূলক ব্যাখ্যা করো। যৌগমূলক কাকে বলে? যৌগমূলক হচ্ছে যখন একাধিক পরমাণু একসাথে যুক্ত হয়ে কোনো যৌগ গঠন না করে একটা পরমাণু গুচ্ছ তৈরি করে যারা আয়নের মতো আচরণ করে, ঠিক আছে? যারা একাধিক মৌলের একাধিক পরমাণু একসাথে মিলিত হয়ে যদি যৌগ গঠন না করে পরমাণু গুচ্ছ তৈরি করে একটা, এবং তারা একটা আয়নের মতো আচরণ করে, মানে অনেকগুলো পরমাণু, দেখো একটা নাইট্রোজেন, 4টা হাইড্রোজেন, 5টা পরমাণু মিলে যৌগ তো গঠন করলো না, করলো কি একটা গুচ্ছ তৈরি করলো, NH4+, একটা গুচ্ছ তৈরি করলো যেটা একটা আয়নের মতো, যেমন ধরো সোডিয়াম আয়নের মতো আচরণ করে, ঠিক আছে? তাহলে এদেরকে কী বলবো আমরা? যৌগমূলক। সংজ্ঞা লিখে দিছি ক্লাসে। এরপরে বি ও ডি মৌল দ্বারা গঠিত যৌগের গঠন বর্ণনা করো। বি কে দেখো তো, বি হচ্ছে তৃতীয় পর্যায়ে দ্বিতীয় গ্রুপ, তার মানে কি ম্যাগনেসিয়াম। আর ডি হচ্ছে তৃতীয় পর্যায়ের 17 নম্বর গ্রুপ, তার মানে কি ক্লোরিন, ঠিক না? এখন এদের গঠন ব্যাখ্যা করতে হবে। তো তুমি এভাবে বলতে পারো, ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন রিভিল না করে বলতে পারো যে বি হচ্ছে দ্বিতীয় গ্রুপের, তাহলে ও কী করবে? 2টা ইলেকট্রন ত্যাগ করবে। দ্বিতীয় গ্রুপের যেহেতু 2টা ইলেকট্রন ত্যাগ করে B2+ পরিণত হবে। আর ডি কী করে? 17 নম্বর গ্রুপের, তার মানে ডি কী করবে? একটা ইলেকট্রন গ্রহণ করে D- পরিণত হবে। তাহলে কি কারণ কি? কারণ ডির আছে 17টা ইলেকট্রন, ও যদি একটা ইলেকট্রন গ্রহণ করে ওর 18টা ইলেকট্রন হয়ে যাবে, মানে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস। বির আছে হচ্ছে 12টা ইলেকট্রন, ও যদি 2টা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে 10টা ইলেকট্রন হবে, নিয়নের ইলেকট্রন বিন্যাস। ও পেতাছে কি? আর্গনের ইলেকট্রন বিন্যাস। তো এইভাবে কি হয়, বি কী তৈরি করে? B2+ আয়ন তৈরি করে, আর Cl মানে আর ডি কী তৈরি করে? একটা D- তৈরি করে, এরকম আরও একটা D- তৈরি হয়, এই 3টা মিলে একসাথে থাকে, ঠিক আছে? তার মানে কি দাঁড়াইলো?
যে একটা 2+ ক্যাটায়ন আর 2টা মাইনাসের অ্যানায়ন একসাথে থাকবে। ঠিক আছে, এটা যদি আমি ছবি আঁকা দেখাই, প্রথমে ইলেকট্রন বিন্যাসগুলো করবা। ঠিক আছে, এরকম আমি যে ইলেকট্রন বিন্যাসগুলো করলাম, চাইলে ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন হিসেবে লিখতে পারো, আবার শুধু বি আর ডি রেখাও করে দিতে পারো। ইলেকট্রন বিন্যাসগুলো করবা, এরপরে ছবি আঁকবা। দেখো ম্যাগনেসিয়াম, ঠিক আছে, ম্যাগনেসিয়াম না লিখে আগে ছবিটা কি, ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন বিন্যাস তো কোর্সই আগে, মানে একটু আগে লেখা যাচ্ছিল। দশটা ইলেকট্রন আর 2টা ইলেকট্রন, এই যে একটা, এই যে একটা। ঠিক আছে, এরপর এখানে কি ক্লোরিন, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস লাস্টের কক্ষপথে 7টা, এই যে 1 2 3 4 5 6, এই যে 7। যে আরেকটা ক্লোরিন, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 7টা। এখন দেখো এই যে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন। ম্যাগনেসিয়াম কী করলো, ওর 2টা ইলেকট্রন আছে না সবার লাস্টে, এই একটা দিয়ে দিল এই ক্লোরিন রে, অন্য কালার দিয়ে দেখাই, এই একটা দিয়ে দিল এই ক্লোরিন রে, আর এই একটা দিয়ে দিল এই ক্লোরিন রে। তখন এই ক্লোরিনের কয়টা ইলেকট্রন হয়ে গেল, এখন 18টা ইলেকট্রন হয়ে গেল। এই ক্লোরিনেরও 18টা ইলেকট্রন হয়ে গেল, মানে অষ্টকপূর্ণ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস। ও খুশি, ও খুশি। আর ও 2টা ইলেকট্রন ছেড়ে দিল, 2টা ইলেকট্রন ছেড়ে দিলে ওর ভিতরে কয়টা আছে এখন, সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন, মানে অষ্টকপূর্ণ। 10টা ইলেকট্রন টোটালে ওর আছে, তার মানে নিয়নের ইলেকট্রন বিন্যাস। ও খুশি। তো আলটিমেটলি কী দাঁড়ালো, এভাবে লেখার পরে আমি দেখাবো অ্যারো চিহ্ন দিয়ে, যে অ্যারো চিহ্ন দেওয়ার পরে লিখবো হচ্ছে এইভাবে। দেখো ম্যাগনেসিয়াম প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা। ঠিক আছে, এটা গেল ম্যাগনেসিয়াম। চার্জ কত হইল ওর, 2টা ইলেকট্রন ছেড়ে দিছে, মানে 2+। আর এরপরে লিখবো ক্লোরিন, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা। ঠিক আছে, তৃতীয় কক্ষপথে আবার কয়টা, 8টা। আগে 7টা ছিল, এখন 8টা। তো এখন ও তো আগে ছিল নিউট্রাল, একটা ইলেকট্রন পাইলে কি ও মাইনাস হয়ে যাবে। সেমভাবে আরেকটা ক্লোরিন, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে এখন কয়টা, 8টা। এখন কি ও মাইনাস, ঠিক না? একটু সমানে সমানে রাখবা, একটু ছোট হয়ে গেছে এটা। ম্যাগনেসিয়াম কি 2+। ঠিক আছে, অ্যারো চিহ্নটা একটু উপরে দিও, এখানে দিও কোথাও। ক্লোরিন কি মাইনাস, ক্লোরাইড আয়ন, এই ক্লোরিনটাও মাইনাস, 2টা -1 -1, আর এটা একটা +2। ঠিক আছে, এটা কি MgCl2, এটা গেল। এরপরে উদ্দীপকের ACD মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ এবং তড়িৎ-ঋণাত্মকতার ক্রম একই হবে কিনা। ACD, এ কে তৃতীয় পর্যায়ের প্রথমটা, তার মানে এ হচ্ছে সোডিয়াম, তৃতীয় পর্যায়ের প্রথম গ্রুপ। এরপরে বলছে সি, তৃতীয় পর্যায়ে 16 নম্বর, তৃতীয় পর্যায়ে 16কে সালফার, তার মানে কে দাঁড়াইতেছে, ফ্রেশ করে রাখি। এ হচ্ছে সোডিয়াম, এ হচ্ছে সোডিয়াম। এরপরে সি, সি হচ্ছে সালফার, আর ডি হচ্ছে ক্লোরিন, তার মানে সোডিয়াম, সালফার, ক্লোরিন। এটা বুঝতে হবে যে তৃতীয় পর্যায়ের প্রথমটা হচ্ছে সোডিয়াম, তৃতীয় পর্যায়ের প্রথমটা সোডিয়াম, তৃতীয় পর্যায়ের দ্বিতীয়টা ম্যাগনেসিয়াম। ঠিক আছে, তৃতীয় পর্যায়ে 16 নম্বরটা হচ্ছে সালফার, 17 নম্বরটা হচ্ছে 17 নম্বর গ্রুপেরটা হচ্ছে ক্লোরিন। এগুলো ক্যালকুলেশন করে বের করতে হবে, ব্যাক ক্যালকুলেশন।
আচ্ছা, এখন কোশ্চেনটা বলছে যে পারমাণবিক ব্যাসার্ধ এবং তড়িৎচুম্বকতার ক্রম একই হবে কিনা। কার কার? যে তিনটার। সোডিয়াম কোথায়? প্রথম গ্রুপে। সালফার কোথায়? 16 নম্বর গ্রুপে, সাইজ ছোট। এরপরে 16 আর 17 নম্বর গ্রুপে ক্লোরিন আরও ছোট। বলেছে যে মৌলগুলো পারমাণবিক ব্যাসার্ধ কী হয়েছে, উপরের থেকে বাম থেকে ডানে এ কয়টাই হ্রাস পাইছে। সোডিয়ামের সবচেয়ে বেশি, এরপরে সালফারের, এরপরে ক্লোরিনের, গেল পারমাণবিক ব্যাসার্ধ। এরপরে আয়নীকরণ শক্তি কি বাম থেকে ডানে কি হয়? বৃদ্ধি পায়। প্রথমে আলোচনা করছি, বাম থেকে ডানে কি হয়? আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। সবচেয়ে ডানে কে? ক্লোরিন, ওর বেশি। এরপরে ডানে হচ্ছে সালফার, এরপরে হচ্ছে সবচেয়ে ডানে কে? ক্লোরিন, এরপরে কে? ডানে সালফার, এরপরে কে? সোডিয়াম। তার মানে সোডিয়ামের সবচেয়ে কম, সবচেয়ে বেশি ক্লোরিনের। ওকে। আপেক্ষিক পারমাণবিক ভরের একক থাকে না কেন? পড়ছি। অবস্থান্তর মৌল কাকে বলে? অবস্থান্তর মৌল হচ্ছে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 যারা, তারা এটা বলা হয়। এছাড়াও অবস্থান্তর মৌলর যে আসল সংজ্ঞা সেটা হচ্ছে যে সকল ডি ব্লক মৌলের একটি সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে অন্তত একটি আয়নে ইলেকট্রন বিন্যাসে যে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে তাদেরকে কি বলে? অবস্থান্তর মৌল বলে। এটা উপরের ক্লাসে জানতে পারবা, ঠিক আছে? তো অবস্থান্তর মৌল তোমরা শুধু জানা রাখো যে গ্রুপ 3 থেকে 12। আরও ভালোভাবে জানতে চাইলে যে সকল ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসে, যে সকল ডি ব্লক মৌলের অন্তত একটা সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে তাকে অবস্থান্তর মৌল বলে। এখন গ নম্বরে আসো। টি এবং ই দ্বারা গঠিত যৌগের জলীয় দ্রবণে তড়িৎ পরিবাহিতা ব্যাখ্যা করো। টি কে? সোডিয়ামের পরপরই কে আসে? ম্যাগনেসিয়াম। এবং ই কে? সালফারের পর কে আসে? এস্তো সালফার। সিলিকন, ফসফরাস, সালফারের পরে কে? ক্লোরিন। তার মানে ম্যাগনেসিয়াম আর ক্লোরিন। একটু আগে ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন কীভাবে তৈরি হয় একটু আগে দেখালাম, যেটা ওইটা আবার দেখাবা। দেখানোর পর বলবা যে জলীয় যৌবনের তড়িৎ পরিবাহিতা ব্যাখ্যা করো। ওইটা হচ্ছে কি একটা আয়নিক যৌগ। আয়নিক যৌগ কী করে? জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে, ঠিক আছে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড গঠনটা দেখাবা। ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানিতে গেলে কি হয়? Mg2+ আয়ন প্লাস দুইটা ক্লোরাইড আয়ন, একটা MgCl2, তো একটা Mg2+ আয়ন তৈরি হলো, দুইটা ক্লোরিন মিলে, মানে দুইটা ক্লোরাইড আয়নে পরিণত হলো। তার মানে পানির মধ্যে Mg2+ আয়নও থাকবে, Cl আয়নও থাকবে। এই আয়নগুলো কি করবে? তড়িৎ পরিবহন করবে, ঠিক আছে? ছবিও আঁকতে পারো যে এরকম একটা পাত্রের মধ্যে তুমি এটা একটা ধাতু মানে বিদ্যুৎ পরিবহন করে, ঠিক আছে? এটা তুমি দিলা, এটা হচ্ছে ব্যাটারি আর এটা হচ্ছে বাল্ব। আর এখানে কি আছে? Mg2+ আয়ন আর ক্লোরাইড আয়ন। তো এটা যদি হয়, দেখো প্লাস চার্জটা এটার মধ্যে দিয়ে যাবে, এটার মধ্যে আসবে। এখন পানিতে নামার পরে পানির মধ্যে যে ম্যাগনেসিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন আছে, এরা কি করবে? এই চার্জটা এটার মধ্যে দিয়ে আসলো, চার্জটাকে পরিবহন করে এই দ্বন্দ্বটার কাছে নিয়ে যাবে। এরপর দ্বন্দ্বটা দিয়ে আবার চার্জটা আসবে, এখানে সার্কিট কমপ্লিট করবে, ঠিক আছে? অন্যভাবে চিন্তা করলে ইলেকট্রনগুলা এদিক থেকে আসবে, ঠিক আছে? সার্কিট কমপ্লিট করে আবার এদিক দিয়ে সার্কিটটা কমপ্লিট করবে। ইলেকট্রনগুলো পরিবহন করবে কে? ম্যাগনেসিয়াম আয়ন। মানে যখন ইলেকট্রনগুলো পানিতে নামবে, ম্যাগনেসিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন ইলেকট্রনগুলো পরিবহন করবে। তো এইভাবে ম্যাগনেসিয়াম আর ক্লোরাইড আয়ন এই জলীয় যৌবনে থাকার কারণে সার্কিটটা কমপ্লিট হয়েছে। যদি ম্যাগনেসিয়াম আর ক্লোরাইড এখানে না থাকতো, এই বাল্ব জ্বলতো না। বুঝতে পারছো? ওকে। TeQ মৌলগুলোর ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো। TeQ, আচ্ছা আমি মুছি।
টি হচ্ছে ম্যাগনেসিয়াম, ই হচ্ছে ক্লোরিন, আর ক্লোরিনের নিচে কে থাকে? ব্রোমিন। TeQ মৌলগুলোর ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো। বাম থেকে ডানে কি হয়? ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, তো বামের যে থাকবে তার সবচেয়ে কম, ঠিক আছে? ক্লোরিন তার চেয়ে বেশি, ক্লোরিন ম্যাগনেসিয়ামের চেয়ে বেশি, ঠিক আছে? আর উপরের থেকে নিচে কি হয়? ইলেকট্রন আসক্তি কি বৃদ্ধি পায় না হ্রাস পায়? উপরে থেকে নিচে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়, ঠিক আছে? তো পড়াইছি এটা ক্লাসে। তো দ্বিতীয় পর্যায়ে ইলেকট্রন আসক্তি যত, তৃতীয় পর্যায়ে তার কম, তার মানে কি তৃতীয় পর্যায়ে আছে কি? শুধু ব্রোমিন, ব্রোমিনের সবচেয়ে কম, ঠিক আছে? এরপরে দ্বিতীয় পর্যায়ে সবচেয়ে কম কার? ব্রোমিন। তৃতীয় পর্যায়ে যে সবচেয়ে নিচের পর্যায়ে কে? ব্রোমিন, এই জন্য ব্রোমিনের সবচেয়ে কম। এরপরে আসি উপরের পর্যায়ে, এই উপরের পর্যায়ের মধ্যে সবচেয়ে কম হচ্ছে ম্যাগনেসিয়ামের, কারণ বাম থেকে ডানে তো বৃদ্ধি পায়, তো বৃদ্ধি পায় ক্লোরিনের বেশি, সবচেয়ে বেশি ক্লোরিনের, এরপরে ম্যাগনেসিয়াম, এরপরে ব্রোমিন। এরপরে ময়মনসিংহ বোর্ড 2023, নিউল্যান্ডের অষ্টক সূত্রটি লিখো। ক্লাসে পড়ানো হয়েছে যে মৌলসমূহ যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুসারে সাজানো হয়, তাহলে যে কোনো পর্যায়ের প্রথম মৌলটা তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। প্রথম মৌলের ধর্ম এবং প্রতি অষ্টম মৌলের ধর্ম মিলে যাবে, প্রথম মৌল এবং অষ্টম মৌলের ধর্ম মিলে যাবে। এটা হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। আয়রনের পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা করো। আয়রনের যোজনী কয়টা? 2 এবং 3 না? Fe2+ হয় এবং Fe3+ হয়। ইলেকট্রন বিন্যাস করবা। আয়রনের 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d6। এটা হচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাস। Fe2+ এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা হচ্ছে Fe2+ এর ইলেকট্রন বিন্যাস। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এই যে 4s2 ছেড়ে দিল, দুটো ইলেকট্রন ছেড়ে দিলে কি হয়ে গেল? Fe2+ হয়ে গেল এবং 3d6 তো রয়ে গেল। এখন Fe3+ এর ইলেকট্রন বিন্যাস আরও কি? 3d6 আছে, এখান থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিলে তো Fe3+ হবে। দুইটা ছেড়ে 2+ হয়েছে, দুইটা ইলেকট্রন ছাড়ার পরে 2+ হয়েছে। এখন আরও একটা ইলেকট্রন ছাড়লে 3+ হবে। আর একটা ইলেকট্রন কোত্থেকে ছাড়বে? 3d থেকে ছাড়বে। ঠিক আছে, এখন 3 থেকে ছাড়ার পরে কী হয়ে যাবে? 3d6 ছিল, এখন 3d5 হয়ে যাবে। তার মানে অর্ধপূর্ণ, এটা বেশি স্থিতিশীল। তার মানে যদি Fe2+ কখনো তৈরি হয়, ও চাইবে কি? আরও একটা ইলেকট্রন ছাইরা কোনোভাবে Fe3+ হতে পারে কিনা। তাহলে কি সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকবে ডিতে, অর্ধপূর্ণ থাকবে, বেশি স্থিতিশীল থাকবে। ঠিক আছে, তার মানে আয়রনের যোজনী এই ক্ষেত্রে 2, এক্ষেত্রে 3, তার মানে পরিবর্তনশীল যোজনী। ওকে, এরপরে গ নাম্বারে আসো, মুছি। গ নাম্বারে হচ্ছে Rt3 এর একটি অণুর ভর নির্ণয় করো। আর কে? আর হচ্ছে তৃতীয় পর্যায়ে 15 নম্বর গ্রুপ, তার মানে ফসফরাস। আর কি? ফসফরাস। তৃতীয় পর্যায়ে 15 নম্বর গ্রুপ হচ্ছে ফসফরাস। এরপরে T3, টিকে তৃতীয় পর্যায়ের 17 নম্বর গ্রুপ, মানে ক্লোরিন। ঠিক আছে, তার মানে ফসফরাস আর ক্লোরিন। ফসফরাস আর ক্লোরিন মিলে কি তৈরি করে? ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করো। 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো। 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। ঠিক আছে, ওকে। তার মানে দেখো, ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 2টা আর 3টা, 5টা, ঠিক না? এবং ক্লোরিনের কয়টা আছে? 7টা। তো ফসফরাস কি চায়? ফসফরাস কি চায়?
যে আমি যদি আরও 3টা ইলেকট্রন গ্রহণ করতে পারি তাহলে আমার 5টা থেকে হয়ে যাবে 8টা। তার মানে ফসফরাস 3টা ইলেকট্রন গ্রহণ করতে চায়, তার মানে ফসফরাসের যোজনী 3, 3টা ইলেকট্রন গ্রহণ বা শেয়ার করতে চায়। ঠিক আছে, 3টা ইলেকট্রন যদি গ্রহণ বা শেয়ার করে তাহলে ওর যোজনী কী দাঁড়ায়, যে কটা ইলেকট্রন শেয়ার করতে চায় সেটাই হচ্ছে যোজনী, যোজনী হচ্ছে 3। আর ক্লোরিনের যোজনী কত, 1, কারণ ও একটা ইলেকট্রন গ্রহণ করতে চায়, তাহলে ওর 8টা ইলেকট্রন হবে। তাহলে ক্লোরিনের যোজনী কত, 1। তাহলে যৌগটা কী দাঁড়ায়, Cl, PCl। ফসফরাসের যোজনী 3, ফসফরাসের যোজনী বসবে ক্লোরিনের সাথে, ক্লোরিনের যোজনী 1 বসবে ফসফরাসের সাথে, তার মানে 1 তো লেখার দরকার নেই, PCl3। ঠিক আছে, এখন বলছে PCl3 এর একটি অণুর ভর নির্ণয় করো। বুঝতে পারছি, PCl3 এর একটি অণুর ভর নির্ণয় করতে হবে। এখন ফসফরাসের ভর কত, এটা মনে রাখতে হবে, 1 থেকে 30-এর সবার পারমাণবিক ভর মুখস্থ। ফসফরাসের পারমাণবিক ভর হচ্ছে 31 আর ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। তার মানে PCl3 এর আপেক্ষিক আণবিক ভর, PCl3 এর আপেক্ষিক আণবিক ভর কত, ফসফরাসের ভর যোগ ক্লোরিনের ভর কত, 35.5। কিন্তু কয়টা ক্লোরিন আছে, আবার 3টা ক্লোরিন আছে, তার মানে 31 যোগ 3টা ক্লোরিনের ভর, ফসফরাসের ভর যোগ 3টা ক্লোরিনের ভর, ফসফরাসের ভর যোগ 3টা ক্লোরিনের ভর, এতে এগুলো যোগ করে পাবা হচ্ছে যেটাই পাবা, আর একটু ক্যালকুলেটারে হিসাব করো, 31 যোগ 35.5 গুণ 3, ক্যালকুলেটর কই গেল, তারা হচ্ছে মুছে এটা, একত্রিশ যোগ 35.5 গুণ 3 দাঁড়ায় হচ্ছে 137.5, 137.5। তার মানে PCl3 এর আপেক্ষিক আণবিক ভর 137.5। তো আমরা কি জানি, আপেক্ষিক আণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর, আপেক্ষিক আণবিক ভরকে 1.24 ইন্টু 10⁻²4 গ্রাম দিয়ে গুণ দিলে কী হবে, আমরা প্রকৃত যেই ভরটা, অণুর ভরটা সেটা পাবো। (1.24) না, আসলে 1.66 ইন্টু 10⁻24, একটু ভুল লিখছি, প্রিন্টিং মিস্টেক, 10⁻24 গ্রাম। আপেক্ষিক ভর গুণ 1.66 ইন্টু 10⁻24 গ্রাম, এটা দিয়ে গুণ দিলে কী হবে, প্রকৃত ভরটা পাবো, প্রকৃত ভরটাকে পাবো। তার মানে 137.5, এটা হচ্ছে আপেক্ষিক আণবিক ভর, 137.5, এটাকে গুণ দেবো 1.66 ইন্টু 10⁻24, 1.66 ইন্টু 10⁻24 গ্রাম, তাহলে কী দাঁড়াবে 2.2825 ইন্টু 10⁻22 গ্রাম। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে ঘ নাম্বার, এটা হচ্ছে কি প্রকৃত ভর, একটা অণুর প্রকৃত ভর, আর এটা কি, এটা হচ্ছে অণুটার আপেক্ষিক আণবিক ভর বা আপেক্ষিক ভর, আর এটা হচ্ছে প্রকৃত ভর, একটা অণু আসলে কত ভর। ঠিক আছে, ওকে, এখন মুছি। ঘ নাম্বার, A, D, Q ও T মৌলগুলোর পারমাণবিক আকারের তুলনা করো। কার কার, এ কি, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, পর্যায় 3 গ্রুপ 2 হচ্ছে ম্যাগনেসিয়াম। ডি কি, ম্যাগনেসিয়াম লিখে রাখি, ডি হচ্ছে বেরিলিয়াম। কিউ হচ্ছে ফ্লোরিন, টি হচ্ছে ক্লোরিন।
এদের মধ্যে তুলনা করতে হবে। তার মানে সব দ্বিতীয় পর্যায়ে এর আকার ছোট তৃতীয় পর্যায়ের থেকে। তার মানে বেরিলিয়াম আর ফ্লোরিনের আকার ছোট কার থেকে? ম্যাগনেসিয়াম আর ক্লোরিন থেকে। ঠিক আছে, ম্যাগনেসিয়াম আর ক্লোরিন থেকে। এখন দেখো এই পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে বাম থেকে ডানে কী হয়? আকার হ্রাস পায়। তার মানে ডানেরটার আকার সবচেয়ে হ্রাস পাবে বাম থেকে ডানে। সবচেয়ে ডানে কে? ফ্লোরিন। তার মানে ফ্লোরিনের আকার সবচেয়ে ছোট। বেরিলিয়ামের চেয়ে ফ্লোরিনের আকার ছোট। ঠিক আছে, এরপরে কি? বেরিলিয়াম আর ফ্লোরিন দুজনের থেকেই তো তৃতীয় যে যারা আছে তৃতীয় পর্যায়ে তারা সাইজ বড়। এখন ম্যাগনেসিয়াম বড় না ক্লোরিন বড়? এই দুইটার থেকেই তো এই দুইটা বড় হবে, ঠিক না? যে কেউ বেরিলিয়াম আর ফ্লোরিনের চেয়ে বড় হবে, ম্যাগনেসিয়াম আর ক্লোরিনের যে কেউ বেরিলিয়াম আর ফ্লোরিনের চেয়ে বড় হবে। এখন ম্যাগনেসিয়াম বড় না ক্লোরিন বড়? অবশ্যই ম্যাগনেসিয়াম বড়, ম্যাগনেসিয়াম বড়। কারণ কি? ক্লোরিন তো বাম থেকে ডানে কী হয়েছে? ডানে যেতে যেতে ছোট হয়ে যায় না? তার মানে ক্লোরিনের সাইজ ছোট ম্যাগনেসিয়ামের চেয়ে। তার মানে সবচেয়ে বামে ম্যাগনেসিয়াম, মানে সবচেয়ে বড় ম্যাগনেসিয়াম, এরপরে ক্লোরিন, এরপরে বেরিলিয়াম, এরপরে ফ্লোরিন। বুঝতে পারছো? তো আজকের ক্লাসে এই পর্যন্তই। পারমাণবিক আকারের তুলনা আমরা পেয়ে ফেলছি। আজকের ক্লাসে এই পর্যন্তই। আবার নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।